হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের 12তম ক্লাসের আজকের টপিকটি হচ্ছে লেটার অ্যান্ড অ্যাপ্লিকেশন, অথবা বলতে পারেন বিজনেস কমিউনিকেশন লেটার। তো বিজনেস কমিউনিকেশন লেটার সম্পর্কে আমরা আজকের ক্লাসে বিস্তারিত জানব। কিভাবে একটি বিজনেস কমিউনিকেশন লেটার যদি আপনার এক্সামে চলে আসে, যদিও আমরা রিসেন্টলি দেখেছি যে সব এক্সামে বিজনেস লেটার আসতেছে না, আবার অনেক এক্সামই আসতেছে। আর চলে আসলেও যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে জিনিসটা আমরা খেয়াল করতে পারছি যে এটা একটু ডিফারেন্টভাবে আসতেছে, মানে আমাদের গতানুগতিক টাইপের আসতেছে না। লাইক আপনি ইভিনিং এমবিএ করবেন, সেটার জন্য হচ্ছে আপনি আবেদন করবেন, অথবা আপনার উচ্চশিক্ষার জন্য আবেদন করবেন, অথবা আপনার এটিএম কার্ড প্রয়োজন, এটিএম কার্ডের জন্য আবেদন করবেন, বা একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য আবেদন করবেন। মানে এই টাইপের গতানুগতিক টাইপের প্রশ্নগুলো আসতেছে না। আসতেছে কীরকম, লাইক শোকজ দিতে হবে, অথবা হচ্ছে আপনি কিছু বই নিয়েছিলেন, সেই বইগুলো হচ্ছে পরবর্তীতে বই সংক্রান্ত প্রবলেমের কারণে একটা পত্র পাঠাতে হবে, অথবা কক্সবাজারে একটা হোটেলের কর্তৃপক্ষের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে। ঠিক আছে, এখন সেই ভিন্ন ভিন্ন প্যাটার্নে যে প্রশ্নগুলো আসতেছে, সেই প্রশ্নগুলো আসলে কিভাবে আমরা এই অ্যান্সারগুলো করব, আজকের ক্লাস থেকে আমরা জানবো। এর আগে আমরা 11টি ক্লাস করেছি। 11টি ক্লাসে আমরা ভিন্ন ভিন্ন টপিক নিয়ে আলোচনা করেছি। আমি চেষ্টা করেছি আপনাদেরকে ভিন্ন ভিন্ন টপিকের যে টপিকগুলো আমি পড়িয়েছি, সেই টপিকগুলো আপনাকে ধারণা একদম ক্লিয়ার করে দেওয়ার জন্য। যারা ক্লাসগুলো লাইভে করেছেন তাদের ফিডব্যাক লাইভেই পেয়েছি। যারা রেকর্ড ক্লাস করেছেন তারাও অনেকে ইনবক্স করেছেন অথবা কমেন্ট করে জানিয়েছেন তাদের ফিডব্যাক। তো চলুন তাহলে মূল ক্লাসটি শুরু করা যাক। আজকে আমরা যে জিনিসটা করব, লেটার এন্ড অ্যাপ্লিকেশন করব। দেখেন, লেটার এন্ড অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে যে আমাদের রিসেন্টলি যে প্রশ্নগুলো আসতেছে সেগুলো আপনাকে একটু ক্রিয়েটিভ প্রশ্ন আসে, একটু ঘুরিয়ে দেয়, যেটা হচ্ছে আপনি দেখবেন যে বইয়ের ভিতরে নাই। এরকম প্রশ্ন দেখা গেল যে আপনাকে বললো যে অভিযোগ হতে অব্যাহতি, অথবা শোকজ, অথবা আপনাকে বললো যে চার্জশিট করো। চার্জশিট মানে হচ্ছে অভিযোগনামা। আমরা কি কি হয়েছে যে বিভিন্ন ধরনের কি হয়, শো কজ আসে। ঠিক আছে, শো কজ মানে কারণ দর্শানো নোটিশ। এখন আপনার যদি সামনে ব্যাংকের মাঝে হয়তো বা 12 তারিখ, এটার মাঝে বেশি আসার সম্ভাবনা আছে। দেখা গেল যে আপনার শো কজ চলে এসেছে, সেক্ষেত্রে আপনি কিভাবে দিবেন? শো কজ মুখস্থ করে গেলেন, তারপরে চলে আসলো আপনার অভিযোগ হতে অব্যাহতি, আপনার আসলো অভিযোগ পত্র আসলো। আপনার করোনা হয়েছিল, সাম্প্রতিক সময় আপনার করোনা হয়েছিল, এখন আপনি অর্জিত ছুটির জন্য একটা আবেদন পত্র লেখেন। সেটা আপনি কিভাবে লিখবেন? অফিসিয়াল পেডে লিখবেন নাকি আপনার ব্যক্তিগত পেডে লিখবেন? এই যে কনফিউশন গুলো হয়। আপনারা হয়তো বা বিশ্বাস করবেন না কিনা জানি না, আমি হচ্ছে রিসেন্টলি একটা সাধারণ প্রশ্ন করেছি এক্সাম ব্যাচে, বেশিরভাগ মানুষ ভুল করেছে। আমরা যে একটা লেটার অ্যাপ্লিকেশন লিখতে যাই, সেটা তো আমরা 8-7 মিনিটেই লিখবো, কারণ লেটার অ্যাপ্লিকেশন 8-7 মিনিটে লেখা যায়। কিন্তু ব্যাপার হচ্ছে যে 8-7 মিনিটে যে আপনি লেটার অ্যাপ্লিকেশনটা লিখবেন, সেখান থেকে যদি আপনি মার্ক তুলে না আনতে পারেন, তাহলে আপনার জন্য এটা আত্মঘাতী অবস্থা হয়ে যাবে। 20-এ আপনি কি কি হতে পারে, 20 পেতে পারেন, আবার 20-এ আপনি 0, বা 20-এ আপনি 2-3 পাবেন। এরকমও পসিবল। কিভাবে পসিবল? আপনি বলবেন যে না, আমি হচ্ছে হুবহু লিখে আসবো, তারপরেও আপনি মার্ক পাবেন না। আপনি ফুল মার্ক পাবেন না। বই থেকে দেখে, মনে করেন যে বই আপনাকে দেওয়া হলো, বইটা দেখে দেখে লেখেন, তারপরে আপনি মার্ক পাবেন না কিছু কিছু ভুলের কারণে। তো দেখেন, আমরা হচ্ছে প্রথম থেকে বেসিক নিয়ে একটু কথা বলবো। বেসিক থেকে আমরা হচ্ছে প্রশ্নগুলোকে শুরু করার বোঝার ট্রাই করব। দেখেন, বেসিক ব্যাপারটা কি। পৃথিবীতে যত রকমের পত্র বা লেটার বা চিঠি বা যাই বলেন, যা কিছু আছে, সব সময় চিন্তা করবেন কি, এগুলো হচ্ছে মাত্র দুই ভাগে বিভক্ত। এগুলো সবগুলো হচ্ছে দুই ভাগে বিভক্ত। আপনারা দেখেছেন ফেসবুকে বিভিন্ন বইতে বিভিন্ন ক্যাটাগরি থাকে, ব্যাংকার টু ব্যাংকার, কাস্টমার টু ব্যাংকার, ব্যাংকার টু কাস্টমার, এরকম। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো আপনাকে কনফিউজ করে দিবে। আপনি যখন এক্সাম হলে যাবেন, তখন এইভাবে ক্যাটাগরি মনে করতে গিয়ে তো আপনার 2 মিনিট চলে যাবে, অথচ আপনি লেটার লিখবেন 7 মিনিট 8 মিনিটে। সেই ক্ষেত্রে আপনার যে জিনিসটা করতে হবে, পৃথিবীর সমস্ত লেটার অ্যাপ্লিকেশনকে আপনি দুই ভাগে ভাগ করবেন। একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক, আর একটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক। মানে ওইটা প্রাতিষ্ঠানিক না, ওইটা ব্যক্তিগত। ঠিক আছে,
এই দুইটা জিনিসে যদি আপনি ভাগ করতে পারেন তাহলে আপনার জন্য ব্যাপারটা ইজি হয়ে যাবে, আপনি এই ব্যাপারগুলোকে ইজিলি ক্যাচ করতে পারবেন। এখন আপনি আপনার আপনার বাসায় গ্যাসের লাইন নষ্ট হয়ে গিয়েছে, আপনি কি করলেন, একটা একটা চিঠি দিলেন কর্তৃপক্ষ বরাবর, একটা চিঠি দিলেন, ধরেন যে আপনার গ্যাস কর্তৃপক্ষ বরাবর একটা চিঠি দিলেন, ঠিক আছে? তো এই জিনিসটা কি হয়েছে, এটা কি প্রাতিষ্ঠানিক হয়েছে না ব্যক্তিগত হয়েছে, কেউ বলতে পারেন? ব্যক্তিগত। আচ্ছা, ব্যক্তিগত হয়েছে। আপনি আপনার 5,000 টাকা লোনের জন্য ব্যাংকে ব্যাংকে চিঠি দিয়েছেন, এটা এটা কি ব্যক্তিগত নাকি? ব্যক্তিগত। ব্যক্তিগত। আচ্ছা, ব্যক্তিগত। আপনি ইভিনিং এমবিএ করবেন, সেক্ষেত্রে আপনি হচ্ছে ব্যাংকে একটা কর্তৃপক্ষ বরাবর চিঠি দিলেন, সেটা কি ব্যক্তিগত নাকি প্রাতিষ্ঠানিক? এটা প্রাতিষ্ঠানিক ভাইয়া। এটা কিভাবে প্রাতিষ্ঠানিক? এটা কি প্রতিষ্ঠানের কোনো কাজে দিবে? এটা কি কোনো প্রতিষ্ঠানের কাজে আমার দিবে? ব্যক্তিগত কাজে। এটা আপনার ব্যক্তিগত কাজে দিবে, তার মানে এটা ব্যক্তিগত, আপনি 3 দিন অফিসে আসেন নাই জ্বরের কারণে বা করোনার কারণে, আপনি 20 দিন অফিসে আসেন নাই, আপনি কি করলেন, একটা চিঠি দিলেন, সেটা কি ব্যক্তিগত নাকি প্রাতিষ্ঠানিক? ব্যক্তিগত। ব্যক্তিগত। এখন প্রতিষ্ঠান আপনাকে বলল যে তুমি হচ্ছে গ্রাহকদেরকে একটা সচেতনতা নিয়ে একটা চিঠি দাও, যে গ্রাহকরা ইদানিং এটিএম কার্ড ইউজ করতে গিয়ে অনেক হয়রানির শিকার হচ্ছে, তো আমরা চাই যে তারা যেন হয়রানির শিকার না হয়, কিভাবে এটিএম কার্ডটা ঠিকঠাক ভাবে ইউজ করা যায় সেটার জন্য তুমি একটা আমাদের আদেশক্রমে তুমি একটা চিঠি দাও। সেটা কি প্রাতিষ্ঠানিক? প্রাতিষ্ঠানিক। এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক। সবসময় মনে রাখবেন, প্রতিষ্ঠানের স্বার্থে যে জিনিসটা হবে সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক, আর যে জিনিসটা হচ্ছে আপনার ব্যক্তিগত কারণে হবে সেটা কিন্তু ব্যক্তিগত। ওকে, তো এখন কিন্তু ভাইয়া অনেক সময় যে লোন অ্যাপ্লিকেশন গুলো করা হয় যখন একটা কোম্পানির আন্ডারে, বড় একটা কোম্পানির আন্ডারে, তখন তো ভাইয়া ধরেন একটা বড় একটা কোম্পানি একটা ব্যাংকের কাছে আবেদন করছে যে আমার এতটা লোন দিতে হবে, নতুন কোম্পানি না পুরনো কোম্পানি, সেক্ষেত্রে এটা প্রাতিষ্ঠানিক হবে না ভাইয়া? সেটা প্রাতিষ্ঠানিক হবে। কেন প্রাতিষ্ঠানিক হবে? কারণ সেটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য লোন নেওয়া হচ্ছে, সেটা কি করা হচ্ছে, প্রতিষ্ঠানের জন্য লোন নেওয়া হচ্ছে। এখন আপনি নিজে একটা বিজনেস শুরু করতে যাচ্ছেন, প্রশ্নে বলা হয়েছে আপনি একটি বিজনেস শুরু করতে, সাম্প্রতিক সময়ে আপনি একটি বিজনেস শুরু করতে যাচ্ছেন, 5 লাখ টাকা আপনার লোন দরকার, তো সেক্ষেত্রে সেটা কি হবে, এখানে ব্যক্তিগত হবে। এটা ব্যক্তিগত হবে, কারণ আপনি এখনো প্রতিষ্ঠান শুরু করেন না, আপনি টাকাটা নিবেন, টাকাটা নিয়ে কি করবেন, প্রতিষ্ঠানের প্যাড বানাবেন, সেই প্যাডের মাঝে পরবর্তীতে যখন আবার আপনি কোনো চিঠি টিঠি দিবেন, তো সেক্ষেত্রে তখন আপনার এটা হবে প্রাতিষ্ঠানিক, ঠিক আছে? এখন আপনি আপনার জন্মদিনে আপনার বন্ধুদেরকে কি করবেন, বই উপহার দিবেন, 50 কপি না, আপনি 500 কপি বই উপহার দিবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে। আপনি কি করলেন, একটা লাইব্রেরিতে যোগাযোগ করলেন, একটা চিঠি দিলেন, সেটা কি আপনার প্রাতিষ্ঠানিক না ব্যক্তিগত? ব্যক্তিগত হবে এটা। ব্যক্তিগত। আবার আপনি হচ্ছেন অফিসের বস, অফিস প্রধান হিসেবে আপনার জুনিয়রদেরকে বই উপহার দিবেন শুদ্ধাচারের জন্য, সেটা কি সেটার খরচটা হচ্ছে অফিস দেবে, তো সেটা কি ব্যক্তিগত নাকি অফিসিয়াল? প্রাতিষ্ঠানিক ভাই, প্রাতিষ্ঠানিক। হ্যাঁ, তো এখন দেখেন যে জিনিসটা হচ্ছে যে আমরা বুঝে ফেললাম যে একটা চিঠি কি প্রাতিষ্ঠানিক না ব্যক্তিগত, এই জিনিসটা যদি আমরা বুঝি তাহলে কিন্তু আমাদের শুরুর ধাপে আমরা ভুলটা করব না, ভুল করব না। তো আপনারা যখন আমরা কিভাবে বুঝবো যে একটা একটা লেখা বা একটা চিঠি প্রাতিষ্ঠানিক নাকি ব্যক্তিগত, কিভাবে বুঝবো বলতে পারেন কেউ? হ্যাঁ, প্রশ্ন যদি এমন ভাবে থাকে যে প্রতিষ্ঠানে, না আপনি যদি চিঠিটা দেখে ওইটা তো বুঝেছে, চিঠি দেখে কিভাবে বুঝবেন? একটা প্যাড থাকবে, ঠিক আছে, মেইন কথা হচ্ছে একটা প্যাড থাকবে। আপনি গিয়েছেন ওয়ালটন একটা টিভি কেনার জন্য, আপনি ওয়ালটনের টিভি কিনেছেন, আপনাকে ভাউচার দিয়েছে একটা সাদা কাগজ, আপনি খুবই বিরক্ত হবেন যে এটা কি দিলেন, আপনাদের প্যাড নাই। সো যখন আপনি প্রাতিষ্ঠানিক কোনো কিছু লিখবেন, সেটা যা মন চায় তা হোক, একটা শোকজ দেওয়া হয়েছে, সেটা প্রাতিষ্ঠানিক, আপনি ব্যক্তিগত কারণে কাউকে শোকজ দিতে পারেন না, ঠিক আছে? আপনার হচ্ছে আপনার আপনার অধস্তন কর্মকর্তা বা অধস্তন কর্মচারী, তাকে আপনি প্রতিষ্ঠানের প্রয়োজনে শোকজ দিয়েছেন, তাকে যদি দণ্ড দেওয়া হয় সেটা প্রাতিষ্ঠানিক বিধি অনুযায়ী দেওয়া হবে। সেক্ষেত্রে
প্রাতিষ্ঠানিক বা অফিসিয়াল সকল কাজে মাঝখানে থাকবে আপনার একটা প্যাডের একটা একটা প্রাতিষ্ঠানিক সিল। ঠিক আছে, যেরকম এই এই যে এখানে দেখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় প্রশাসনের এক শাখা, তারপরে হচ্ছে ওয়েবসাইটের দেয়া আছে। তো আপনারা যতটুকু লিখতে পারেন। এখন এই জায়গায় আপনাকে কি করতে হবে, সবসময় রিলিভেন্ট কথাবার্তা লিখতে হবে। বলা হলো যে দেশের ধরেন স্বাধীনতা পুরস্কার 2020 এর মনোনয়নের জন্য একটা খসড়া উপস্থাপন করুন। আপনি তখন কি জনতা ব্যাংক লিখতে পারবেন? জনতা ব্যাংক লিখতে পারবেন না। আপনি ফরম্যাট ঠিক লিখেছেন, জনতা ব্যাংক লিখেছেন, আপনি মার্ক পাবেন না, কারণ আপনি ইরিলিভেন্ট প্রতিষ্ঠান লিখেছেন। চেষ্টা করতে হবে রিলিভেন্ট প্রতিষ্ঠান লেখার জন্য। আপনাকে গ্যাস সংযোগের কথা বলেছে, আপনি বিদ্যুৎ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন, অথবা আপনি পল্লী বিদ্যুতের চিঠি দিয়েছেন বা ডেস্কোতে চিঠি দিয়েছেন, আপনার মার্ক আসবে না। ওকে, আপনি আবার কি করেছেন যে আপনি রাজশাহীতে বসে আছেন, আপনার আপনার এলাকার রাজশাহী, বলা হলো যে মনে করুন আপনি রাজশাহী এলাকার একজন বাসিন্দা, আপনি কৃষি ঋণের জন্য যথাযথ কর্তৃপক্ষ ব্যাংক কর্তৃপক্ষ বরাবর আবেদন করেন। তখন আপনি লিখলেন কি বাংলাদেশ কৃষি ব্যাংক। তো আলটিমেটলি কি হলো, আপনি বুঝালেন যে আপনি আপনি জানেনই না যে রাজশাহীতে রাজশাহী কৃষি ব্যাংক আছে, কৃষি উন্নয়ন ব্যাংক আছে, কিন্তু বাংলাদেশ কৃষি ব্যাংক নাই ওখানে। ওকে, সো এই ব্যাপারগুলো কিন্তু রিলিভেন্ট করতে হবে। আপনি লিখেছেন, একজনে লিখেছিল সোনালী ব্যাংক, সোনালী বানান কিভাবে? এইভাবে, সে লিখেছে এইভাবে। সো আপনার ভুল। আবার আপনি লিখলেন কি অতি আনন্দে লিখলেন বাংলা। আমি একজন লোকের লাইভে ঢুকেছিলাম ফেসবুকে, তো ওনাকে শুনতেছিলাম যে উনি হচ্ছে সবাইকে বোঝাচ্ছে বাংলাদেশ ব্যাংক লিমিটেড। তো ভাই বাংলাদেশ ব্যাংক লিমিটেড যখন দিবেন তখন আপনি পাবেন 0। সো নাম সবসময় আপনাকে ঠিকঠাক রাখতে হবে, ঠিকানা সবসময় আপনাকে ঠিকঠাক রাখতে হবে। আপনি লিখলেন বাংলাদেশ ব্যাংক যাত্রাবাড়ি শাখা, বাংলাদেশ ব্যাংকে কি যাত্রাবাড়িতে শাখা আছে? বাংলাদেশ ব্যাংক আপনি লিখলেন যে আপনাদের এলাকা চাঁপাইনবাবগঞ্জ শাখা, ওইখানে কি বাংলাদেশ ব্যাংকের শাখা আছে? নাই। আবার আপনি লিখলেন হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন সদরঘাট শাখা, বা এই সদর দপ্তর দিলেন মতিঝিল, যে মতিঝিলে তো সদর দপ্তর। আসলে কি সদর দপ্তর মতিঝিল? এটা সদর দপ্তর হচ্ছে পল্টনে, পুরানা পল্টনে। সো আপনি যাই দেন, আপনি একটাই দেন, সব জায়গায় একই দেন, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, যেটাই দেন, কিন্তু আপনি চেষ্টা করবেন ওই জায়গায় ওইটা আছে কিনা, নামটা কি ঠিক আছে কিনা সেটা দেখার জন্য। আপনি লিখেছেন জনতা ব্যাংক, আপনি কিন্তু মার্ক পাবেন না। জনতা ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক বলতে বাংলাদেশে কোনো ব্যাংক নাই, সোনালী ব্যাংক বলতে বাংলাদেশে কোনো ব্যাংক নাই, বাংলাদেশ ব্যাংক লিমিটেড বলতে বাংলাদেশে কোনো ব্যাংক নাই। সুতরাং প্রতিষ্ঠানের নাম লেখার ক্ষেত্রে আপনাকে কিন্তু এই ব্যাপারগুলোকে ধারণা ক্লিয়ার রাখতে হবে। আমরা খুব সুন্দর করে লিখে আসি সোনালী ব্যাংকের নামের বানান ভুল, লিমিটেড লেখা নাই, উল্টাপাল্টা ঠিকানা দিয়ে আসছে, যা মন চায় তার ঠিকানা দিয়ে আসছে, লিখছেন জনতা ব্যাংক লিমিটেড ঢাকা। তো এইভাবে কিন্তু আপনাকে লিখলে হবে না। আবার লিখলেন যে মানব সম্পদ বিভাগ, লিখলেন হচ্ছে আপনার রাজশাহী। তো রাজশাহীতে তো মানব সম্পদ HR তো থাকে সবসময়, আমরা জানি হেড অফিস গুলো। তো এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে, এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে জানতে হবে। ওকে, আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি। ধরেন আপনাকে বলেছে যে আপনার এলাকায় নলকূপ প্রয়োজন বা গভীর নলকূপ প্রয়োজন, অথবা আপনার এলাকায় সড়ক ভেঙে গেছে বা সড়ক দুর্ঘটনা হচ্ছে, সেই সড়ক সংস্কার করা প্রয়োজন। এলাকার একজন সচেতন নাগরিক হিসেবে আপনি যথাযথ কর্তৃপক্ষ বরাবর একটি চিঠি লিখুন বা একটি আবেদন লিখুন। তো এটা কি ব্যক্তিগত পত্র নাকি অফিসিয়াল পত্র? ব্যক্তিগত পত্র। ব্যক্তিগত পত্র। আর আপনাকে যদি বলা হয় আপনি একজন জনপ্রতিনিধি হিসেবে একটি পত্র লিখুন যথাযথ কর্তৃপক্ষ বরাবর, তো সেটা কি পত্র? জনপ্রতিনিধি, অফিসিয়াল, মানে অফিসিয়াল। ঠিক আছে, তো তার মানে কি আপনি একজন চেয়ারম্যান অথবা আপনি একজন মেম্বার, আপনার ইউনিয়ন পরিষদের পেড আছে, সো উপরে লিখতে হবে কি যে এত নং অমুক ইউনিয়ন, নিচে ধরেন যে নোয়াখালী অথবা রাজশাহী, এই টাইপের আপনাকে লিখতে হবে। আপনার নিজের এলাকার ইউনিয়নই লেখেন, তো তখন কি হবে, আপনাকে প্যাড লিখতে হবে। তো এই জিনিসটা কিন্তু আপনাকে ক্লিয়ার করতে হবে শুরুতেই যে আমি আসলে কি লিখবো। ঠিক আছে ভাইয়া, ভাইয়া এইটার ব্যক্তিগত পত্রের ক্ষেত্রে আমরা যথাযথ কর্তৃপক্ষ হিসেবে অ্যাড্রেস কাকে করতে পারি? ব্যক্তিগত কর্তৃপক্ষের ক্ষেত্রে, মানে ব্যক্তিগত পত্রের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ হবে হচ্ছে আপনার ধরেন যদি আপনার হয় মানে জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর, হ্যাঁ নলকূপের ক্ষেত্রে, হ্যাঁ নলকূপের ক্ষেত্রে জনস্বাস্থ্য, এইরকম আর কি, মানে ওই রিলেটেড। সড়কের ক্ষেত্রে আপনি কাকে দিবেন? ডিসি অফিসে দিতে পারেন। ঠিক আছে, মানে ওই রকম করে মোটামুটি কাছাকাছি দিলে আপনি কিন্তু মার্ক পাবেন। কিন্তু আপনি মনে করেন যে আপনার বলেছে যে কিন্তু
এটা কি ওই আমার লোকাল গভর্নমেন্টের কোনো ইয়েতে তো পাঠানো যাবে না, না? হ্যাঁ, দিতে এই দিতে কাজগুলো পারেন, দিতে পারেন। আপনি ওই 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 ওইটা দিয়ে বলতে পারেন যে পরবর্তী প্রয়োজনীয় বিধি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা। যদি আপনি রুলস নাম্বার না জানেন, ধরেন আপনি একটা নতুন ব্যাংক শাখা খোলার জন্য আপনি ব্যাংক কর্তৃপক্ষ হিসেবে, যত ধরেন জনতা ব্যাংক হিসেবে আপনি বাংলাদেশ ব্যাংকে অনুমতি চাচ্ছেন, তো আপনি কোনো বিধি এগুলা মুখস্থ করেন নাই, তো সেগুলো তো অবশ্যই বিধি আছে, তাই না? বিধির আন্ডারে আপনাকে একটা ব্যাংক খোলার অনুমতি দিবে বা এজেন্ট ব্যাংকিং করার অনুমতি দিবে, যে আমি হচ্ছে এজেন্ট ব্যাংকিং এর প্রতিনিধি হতে চাই, বা আপনি হচ্ছে একজন এজেন্ট ব্যাংকিং প্রতিনিধিকে অফার দিয়ে বা প্রস্তাবনা দিয়ে একটা চিঠি লিখুন। তো সেই ক্ষেত্রে আপনি তো আইন জানেন না। যখন আপনি আইন জানবেন না, তখন আপনি লিখবেন কি বিধি মোতাবেক। তো বিধি মোতাবেক মানে কি? বিধি মোতাবেক মানে হচ্ছে যে বিধি অনুযায়ী, ঠিক আছে, বিধি মোতাবেক, ঠিক আছে, আপনি লিখে দেবেন হ্যাঁ, বিধি সেটাই মোতাবেক বলছি ভাইয়া, যে পরবর্তী এইরকম। প্রয়োজনীয় কার্যব্যবস্থা। হ্যাঁ, সো এইরকম তাইলে প্রত্যেক ক্ষেত্রে আমরা আমাদের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর তো চাইতে পারি যে রাস্তাটা সারতে হবে, অথবা উপজেলা পরিষদেও হ্যাঁ, আপনি চাইতে আপনি পারি। বলতে পারেন, বললে তাই না? আপনি লিখে দেবেন বিধি মোতাবেক কার্যব্যবস্থা। আপনি তো বলেন না জি বেআইনি জি কোনো জি, কিছু হ্যাঁ। করার জন্য, আপনি বিধি জি জি মোতাবেক জি জি, ব্যবস্থা সেটাই নেন, বলছি। যেটা আপনার আইনে আছে। আপনার যদি মনে হয় যে ডিসি অফিসে কথা বলতে হবে, আপনি কথা বলেন, আমার জায়গা থেকে আপনাকে জানানো দরকার ছিল, আমি আপনাকে জানাই দিছি। এখন আপনি পরবর্তী কার্য ব্যবস্থা করেন, আপনি লিখবেন বিধি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় কার্য ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হলো, এই টাইপের, ঠিক আছে। একজন বলেছেন যে এইচআর এর হেড অফিস কই স্যার? এইচআর এর হেড অফিস বলতে আমি বুঝাচ্ছি যে বেশিরভাগ প্রতিষ্ঠানের এইচআর যে ডিপার্টমেন্টটা হয়, মানে মানব সম্পদ ব্যবস্থাপনা, যেখান থেকে চাকরির রিক্রুটমেন্ট, পোস্টিং, বদলি, তারপরে হচ্ছে দণ্ড, তারপরে শোকজ, তারপরে ধরেন অবসর, এই ব্যাপারগুলো করা হয়, এগুলো হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনা করে। তো বেশিরভাগ দেখা যায় মানব সম্পদ ব্যবস্থাপনাটা থাকে হচ্ছে হেড অফিসে, কারণ পুরা ব্রাঞ্চ গুলোর মানুষের কে কোথায় পোস্টিং হবে, কে কোথায় জয়েন করবে, এই ব্যাপারগুলো তারা সামলায়, সেটা আমি বুঝিয়েছি। তো দেখেন, এইটা হচ্ছে ভাইয়া গিয়ে আরেকটা কথা ছিল ভাইয়া, জি বলেন। এই যে এই ধরনের পত্রে যেমন হয়তো রাস্তা সংস্কারের কথা আমি বললাম, এই ক্ষেত্রে কি ওই যে শেষের দিকে যে অনেক মানে আমরা বইতে দেখি যে লেখা থাকে যে এলাকাবাসীর পক্ষে, এটা কি ব্যক্তিগতভাবে উত্থাপন করা যায় কিনা, নাকি এলাকাবাসীর এলাকাবাসীর পক্ষেই? পক্ষে বলে আপনার নাম দিয়ে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। আবার জি ব্যক্তিগতভাবে বলে দিতে পারেন, ঠিক আছে, যে আপনি এলাকার সচেতন নাগরিক হিসেবে আপনি বলেছেন, ঠিক আছে, ওকে। ভাইয়া একটা কি একটা একটা কোশ্চেন করবো ভাইয়া? জি জি বলেন। ভাইয়া আমরা তো এই যে যখন এই টাইপের প্রাতিষ্ঠানিক যে চিঠিগুলো লিখি কিংবা অ্যাপ্লিকেশন গুলো লিখি, তখন এই তারিখটা আমরা সাধারণত নিচে বায়ে দিই, কিন্তু আমরা আমি ওই বেশিরভাগ এই স্টেপে যে আপনি যাচ্ছি, ওই স্টেপে যাচ্ছি, এটা প্রথম স্টেপ আমরা শেষ ঠিক আছে করেছি, ঠিক আছে পরের স্টেপে আমরা ঠিক আছে যাচ্ছি, হ্যাঁ ঠিক ঠিক আছে, আছে। ওকে। তো দেখেন, এই জিনিসটা হচ্ছে আমরা কি করব, এতটুকু আমরা বুঝে ফেলেছি কখন এটা দেব কখন এটা দেব না। যখন আমরা ব্যক্তিগত বা আনঅফিসিয়াল কিছু লিখবো তখন এটা দেব না, যখন আমরা অফিসিয়ালি কোনো কিছু লিখবো তখন এটা দিব। ইভিনিং এমবিএ করা বা স্কলারশিপ নিয়ে বিদেশ চলে যাওয়া বা জ্বর হয়েছে আমার ছুটি দরকার, এই ব্যাপারগুলো টোটালি ব্যক্তিগত ব্যাপার, এখানে প্রতি প্রাতিষ্ঠানিক কোনো ব্যাপার না। সুতরাং এগুলো ব্যক্তিগত পর্যায়ে পড়বে, এখানে কোনো প্যাড দেওয়া যাবে না। তো এই ধাপটা আমরা শেষ করেছি। এই ধাপটা নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? এই ধাপটা নিয়ে, আচ্ছা, এই ধাপটা নিয়ে যদি কারো কোনো প্রশ্ন না থাকে, তাহলে আমরা পরের যে ধাপটা আছে এর পরে দিতে হয় হচ্ছে স্মারক। এখন স্মারক জিনিসটা কি? স্মারক জিনিসটা অনেকটা রোল নাম্বারের মতো। ধরেন একই ক্লাসে দীপু নামে দুইটা মানুষ ছিল, একজনের নাম দিয়েছেন আমরা দীপু নাম্বার 2। সো একই ধরনের জিনিস যেন না হয়, আইডেন্টিফিকেশন একটা নাম্বার, এটা হচ্ছে স্মারক নাম্বার, যেটাকে বলা হয় রেফারেন্স নাম্বার। এখন ধরেন আপনি একটা প্রতিষ্ঠান দিয়েছেন, আপনার ছোট প্রতিষ্ঠান, একটা মুদি দোকানদারকেও যদি বলেন যে আপনি প্রতিদিন যত টাকা সেল করেন সেগুলো যদি আপনি ভাউচার লিখে রাখেন, তাহলে কিরকম সেল হতে পারে মাস শেষে? দেখবেন যে সেখানে 5-10 হাজার টাকার ট্রানজাকশন হয়। তো প্রত্যেকটা ট্রানজাকশনের একটা একটা করে ইউনিক ভাউচার থাকে, প্রত্যেকটা ভাউচারের একটা মেমু নং থাকে। তো এইটা যদি একটা মুদি দোকানদারের অবস্থা হয়, তাহলে একটা বড় প্রতিষ্ঠানের যেটা হচ্ছে একটা হিউজ মানুষ নিয়ে কাজ করে, হিউজ জেনারেশন নিয়ে কাজ করে, প্রতিদিন তাকে বিভিন্ন প্রয়োজনে চিঠি দিতে হয়, সেক্ষেত্রে সে চিঠি কিভাবে খুঁজে পাবে? আপনি ধরেন আপনি বইয়ের ভিতরে বিভিন্ন শিট টিট রেডি করেছিলেন, আপনি যদি শিটগুলো ফাইলে ভালোভাবে ফাইলিং করে না রাখেন, একটু পরে শিট খুঁজে পান না, কোন শিট কোথায় রেখেছেন খুঁজে পান না। সো এত এত যে ফাইল আছে, সেই ফাইলের ভিতরে এত এত পত্র আছে, এত এত চিঠি আছে, সেই চিঠিগুলো কিভাবে পরবর্তীতে পায়? ধরেন
1998 সালে একজন চাকরিতে জয়েন করেছিল বা 1990 সালে একজন চাকরিতে জয়েন করেছিল, সে 2022 সালে এসে অবসর নিবে। সে যে 2022 সালে এসে অবসর নিবে, সে কোন পোস্টে কিভাবে জয়েন করেছিল, কোথায় জয়েন করেছিল, কত তারিখে জয়েন করেছিল, সেটা কিভাবে খুঁজে পেবে? সেটা অবশ্যই 1990 সালে যে ফাইলটা সৃষ্টি হয়েছিল সেই ফাইলের ভিতরে তার যোগদানপত্র ছিল, সেই ফাইলের ভিতরে তার সার্কুলার ছিল, যেই সার্কুলার তাকে জয়েন করানো হয়েছিল। তাহলে 2022 সালে বসে আমাকে কি করতে হবে? ওই লোককে অবসর জনিত ভাতা দেওয়ার জন্য, অবসরোত্তর যেই সুবিধাটি দেওয়া হয় সেই সুবিধা দেওয়ার জন্য আমাকে সেই 1990 সালের ফাইল খুঁজে বের করতে হবে। 1990 সালের কত নম্বর ফাইল সেটা খুঁজে বের করতে হবে, কারণ 1990 সালে তো হাজার হাজার ফাইল তৈরি হতে পারে, হতে পারে না, বিভিন্ন কারণে হতে পারে। অ্যাকাউন্ট লোন সংক্রান্ত হতে পারে, আর তারপরে আপনার ডিপোজিট সংক্রান্ত হতে পারে, চাকরিতে কারণ দর্শন সংক্রান্ত হতে পারে, অব্যাহতি প্রদান সংক্রান্ত হতে পারে, পোস্টিং সংক্রান্ত হতে পারে, এরকম হাজার হাজার ফাইল হতে পারে বা শত শত ফাইল হতে পারে। আমি বলবো হাজার হাজার ফাইল। তাহলে আমি এটা কিভাবে বের করব? সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? স্মারক নং-এর দ্বারস্থ হতে হবে। প্রত্যেকটা চিঠির একটা কি হয়, মানে ইন্ডিভিজুয়াল স্মারক নং থাকে। এই চিঠির যে স্মারক নংটা আছে আর কোথাও এই স্মারক নং পাবেন না। ঠিক আছে? তো আপনি আপনি কি বললেন? আপনার একটা প্রতিষ্ঠান আমের দোকান দিয়েছেন, আপনি কি করলেন যে আমার যে আম আছে, ধরেন ঢাকা থেকে যদি আমটা আমি কিনে থাকি, অথবা আমি ধরলাম রাজশাহী থেকে আমি আমটা এনেছি, তাহলে আমি লিখবো আর, তারপরে এনেছি কোথায়? ঢাকা স্টোরে, লিখবো ঢাকা। এটা কত সাল? 2022 সাল, লিখলাম 22। তারপরে আমি কি করেছি? এটা 3য় মাস 03 মাসের আজকে কত তারিখ? আজকে হচ্ছে 7 তারিখ। 7 তারিখে আমি আমটা পাঠিয়েছি কোথায়? মাগুরা। এটা কত নং? অর্ডার ছিল 203। এটা কত নং ফাইলে আমি রেখেছি? 01। সো যখন আপনাকে এই চিঠিটা আপনি পাবেন, তখন কিন্তু এই যে স্মারকটা আছে সেখান থেকে আপনি ইজিলি বের করে ফেলতে পারবেন আসলে এই স্মারকটা বলতে কি বোঝানো হচ্ছে। রাজশাহী থেকে আম এনেছি, এনে ঢাকা স্টোরে ছিল, 2022 সালের ঘটনা, মার্চ মাসের 7 তারিখ। 7 তারিখে আমরা কোথায় পাঠিয়েছি? মাগুরাতে পাঠিয়েছি। এটা 203 নাম্বার অর্ডার ছিল এবং এটা ফাইল নং 1-এ রাখা হয়েছে। তাহলে ফাইল নং 1 খুঁজো। কত সালের ফাইল নং 1 খুঁজো? 2022 সালের ফাইল নং 1 খুঁজো, মার্চ মাসেরটা। ইজিলি আপনি কিন্তু আলাদা করে বের করে ফেলতে পারবেন। এখানে দেখেন 19 লেখা আছে, তার মানে 2019 সালে এই ফাইল খোলা হয়েছে। সো এইগুলো হচ্ছে প্রত্যেকটাই এক একটা কোড। এই কোডের মাধ্যমে এটা হচ্ছে 1391 নং পত্র। ঠিক আছে? এটা হচ্ছে 1391 নং পত্র। ওকে, আর এটা হচ্ছে 109 নং ফাইল। 109 নং ফাইল কত সালের? 2019 সালের। 2019 সালের 109 নং ফাইল। এই 109 নং ফাইলের 1391 যখন আমি হচ্ছে পত্রটা পাবো, তখন আমি কিন্তু এটাকে খুঁজে পাবো যে এই পত্রটা কিভাবে রাখা হয়েছে। সো এইভাবে আমরা স্মারক দিই। এখন আমি হয়তো বা এইভাবে স্মারক দিতে পারবো না। আমি যখন জনতা ব্যাংক লিমিটেড লিখবো, তখন আমি স্মারকটা কিভাবে বানাবো আপনি একটু খেয়াল করেন। জনতা ব্যাংক লিমিটেড, JBL, অথবা এইভাবে লিখতে পারেন JBL ডট, কোথায় ব্রাঞ্চটা কোথায়? ধরেন শান্তিনগর ব্রাঞ্চ অথবা মহাখালী ব্রাঞ্চ, আমি লিখলাম মহাখালী ব্রাঞ্চ। MB, ধরেন লোন স্যাংশন সংক্রান্ত, আচ্ছা লোন স্যাংশন সংক্রান্ত দিলাম না, MB। এটা কত সাল? 2022 সাল, 0307। তারপরে 112 দিয়ে দিলাম, 112 নম্বর ফাইল। তো এইভাবে যদি আপনি একটা ডেমো স্মারক, এরকম স্মারক করা জনতা ব্যাংক ইউজ করবে না বা কেউই ইউজ করে না, বাট এটা একটা ডেমো স্মারক হবে। তো আমরা কি করি? অনেক সময় বই থেকে স্মারক মুখস্থ করে ফেলে। এরকম আমি মানুষ পেয়েছি যে স্মারক মুখস্থ করে ফেলে, যে এটা বোধহয় এইভাবে লিখতে হয়, আবার জানেও না আসলে স্মারক জিনিসটাকে। এটা জানা কথা না, কারণ আমি নিজেই জানতাম না। আমি চাকরির পরে যখন আমরা চিঠি জারি করি, পরবর্তীতে স্মারকের যে মিনিং গুলো আছে ডিপার্টমেন্টাল ট্রেনিং এ এই জিনিসগুলো ভালো করে শিখিয়ে দেওয়া হয়েছে। আমি কোনো বইতে পাই নাই, এটা আমি আমার চাকরি জীবনের অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে শেয়ার করলাম। তো এই জিনিসটা আপনারা এইভাবে একটা ডেমো দিয়ে দিবেন। ধরেন সোনালী ব্যাংক লিখেছেন SBL, ঠিক আছে, শান্তিনগর ব্রাঞ্চ SB, 2022 সাল, 0307। তারপরে এটা মনে করেন যে 110 নাম্বার চিঠি, এরকম করে বানিয়ে দিয়ে দিবেন। বাট আপনার যে বানানোটা হচ্ছে, দেখেন আপনার যে বানানোটা হচ্ছে সেটা মনে হচ্ছে যে অথেন্টিক, মনে হচ্ছে যে মানে অনেকটা ডেমো। আপনারা দেখেন না যে মোবাইলে যে মানে উপরে যে ডিসপ্লের জন্য দিয়ে রাখে, ওই মোবাইল গুলো কিন্তু কোনো কাজের থাকে না, এমনি জাস্ট আপনি ধরে দেখবেন।
সো এই জিনিসটা অনেকটা, এটা হচ্ছে ডেমো। এখন আসবো আমরা হচ্ছে পত্র ইয়া নিয়ে, আপনারা স্মারক নিয়ে আশা করি বুঝতে পেরেছেন স্মারক ব্যাপারটা কিভাবে লিখতে হয় এবং স্মারকটা কেন প্রয়োজন। সো আপনি অফিসিয়াল চিঠি লিখেছেন কিন্তু স্মারক দেন নাই, তাহলে কিন্তু এটা অফিসিয়াল হলো না। আবার ব্যক্তিগত চিঠি লিখেছেন, সেখানে কি স্মারক হবে ব্যক্তিগত চিঠিতে? ব্যক্তিগত চিঠিতে কিন্তু কোনো স্মারক হবে না, ঠিক আছে? অফিসিয়াল চিঠিতে স্মারক হবে, স্মারক নাম্বারটা মানে অফিসিয়াল। সো আপনি ইভিনিং এমবিএ লেখার সময়, ইভিনিং এমবিএ এর আবেদন করার সময়, ছুটির জন্য আবেদন করার সময় অথবা স্কলারশিপের আবেদন করার সময় কোনো প্রকার স্মারক ইউজ হবে না, কোনো প্রকার প্রাতিষ্ঠানিক সিল মোহর ইউজ হবে না, ঠিক আছে? কিন্তু আপনার পদ পদবি লিখবেন, না হলে তো আপনাকে বুঝবে কিভাবে আসলে কে। এবং পদ পদবীর পাশাপাশি আপনার এমপ্লয়ি আইডিও দিয়ে দিতে হবে, নাহলে তো আপনার আপনার নাম লিটন, এরকম লিটন তো আরো অনেকেই থাকতে পারে। আপনার নাম লিটন অধিকারী, লিটন অধিকারীও তো আরো কেউ থাকতে পারে, তাই না? তো সেই জন্য এমপ্লয়ি আইডিও দিতে হয় যখন ব্যক্তিগত ভাইয়া, প্রয়োজনে স্মারক আর আপনি হচ্ছে। সূত্র কি একই জিনিস? জি, স্মারক আর সূত্রটা কি একই জিনিস? সূত্র একই জিনিস। স্মারক সূত্র রেফারেন্স নং একই জিনিস, আপনি স্মারক লিখতে পারেন, সূত্র লিখতে পারেন। ওকে, এখন দেখেন তারিখের কথা বলেছিলেন একজন হচ্ছে আমরা এই দিকে দিব কিনা। আমি বলবো যে তারিখটা এই দিকে দেন, কারণ আপনি শুদ্ধতম প্র্যাকটিসটা করবেন, শুদ্ধতম প্র্যাকটিসটা করবেন, আপনি মিনিমাম রিস্ক নেবেন না। আপনারা যখন পরবর্তীতে চাকরিতে জয়েন করবেন তখন আপনারাও এইখানে দিবেন, আমি নিজেও এখানে দিই। বাট আমি বলবো যে এক্সাম হলে আপনি শুদ্ধতম প্র্যাকটিসটা করেন, এই দিক দিয়ে দেন। ওকে, এই যে দেখেন এখানে নং লিখে রেখেছে, আপনি স্মারক নং লেখেন, স্মারক নং, ঠিক আছে? কারণ এইখানে যে নং লেখা আছে সেই জন্য কিন্তু নাম্বার কম বেশি আসবে না। বাট আপনি যদি একটু এদিক সেদিক করেন বা মনোপুত না হয় যিনি আপনাকে নাম্বার দিবেন, তিনি কিন্তু আপনাকে কি করবেন যে এই মার্কটা কিন্তু ভালো করে দিবেন না, মার্ক কিন্তু কমে যাবে আপনার। ওকে, সো এই জিনিসটা করার পরে তারিখের কথাটা আপনার বুঝেছেন। কেউ হয়তো বা বলতে পারেন যে আমি কি দুই তারিখ ইউজ করবো কিনা। যদি আপনার হাতের লেখা খুব সুন্দর হয়, যে মুক্তার দানার মতো আপনার হাতের লেখা অনেক সুন্দর, সেক্ষেত্রে আপনি দুইটা ইউজ করেন, আপনি এক্সট্রা একটা ক্রেডিট পাবেন যে আমি হচ্ছে হাতের লেখা অনেক সুন্দর, স্যার দেখে বললো বাহ সুন্দর করে দিয়েছে। বাট আপনার যদি হাতের লেখা সুন্দর না হয়, হাতে যদি সময় কম থাকে, আমি বলবো যে মিনিমাম টাইমে লেখার জন্য, কারণ আপনি এক কাগজে, বেশিরভাগ চিঠি থাকে এক কাগজে উপস্থাপন করার জন্য। সো আপনি যদি একেবারে বেশি ইনফরমেশন দেন তাহলে তো একটু হলেও জায়গা নিবে, তাই না? জায়গা খরচ হবে আর আপনার সময় খরচ হবে। আর যিনি হচ্ছে এটা লিখবেন না তিনি তো আর নাম্বার কম পাবেন না, এরকম তো না। সো এটা করবেন। বিষয়ের ক্ষেত্রে আপনি নিচে দিয়ে দাগ দিতেও পারেন, নাও দাগ দিতে পারেন। তবে চিঠির ক্ষেত্রে কখনোই পুরো চিঠিতে কোনো নীলকালি ইউজ করবেন না। অনেকে বলে না যে নীলকালি ইউজ করা যায়, পরীক্ষার খাতায় নীলকালি ইউজ করা যায়, বাট সব জায়গায় কিন্তু নীলকালি ইউজ করা যায় না। আপনি চিঠিতে নীলকালি ইউজ করবেন না। তারপরে যদি কারো মনে হয় যে আমি হচ্ছে চিঠিতে নীলকালি ইউজ করবো, সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। ওকে, হ্যাঁ ভাইয়া, কিছু কিছু জায়গায় মানে দেখলাম আর কি, মানে আপনার ক্লাসের আগে তো যে জায়গা থেকে প্র্যাকটিস করছি, কিছু কিছু জায়গায় ওই তারিখের পূর্বে বার দেওয়া ছিল, বার। তা আমরা কি বার দিতে পারবো? এটা কি ম্যান্ডেটরি কিছু, বা বার দিতে ভালো হয় নাকি না দেওয়াই ভালো? বার দিয়েন না ভাই, আর বার বার দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আচ্ছা, আর তারিখের পূর্বে কি আমরা ডেট লিখে কোলন দিয়ে তারিখটা দিব, না সরাসরি তারিখ দিব? ডেট লিখে কোলন দিয়ে দেন, কোনো সমস্যা নেই। আবার সরাসরি দিলে সমস্যা নেই, কোলন দিয়েই দেন, ঠিক আছে? কোলন দিয়েই দেন, কারণ টিচার যদি খুঁতখুঁতে হয় কোলন দিয়ে দেন। কোলন দিয়ে দিলে তো আর আপনার বেশি সময় যাবে না, তাই না? একটা কোলনই তো, দিয়ে দেন একটা কোলন, ঠিক আছে? এই আর কি। আমি সবসময় যে জিনিসটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে মিনিমাম রিস্ক আমরা নিব না, যাতে আমার 2টা মার্ক বা আধা মার্কও কম আসে। আমি এরকম কাজই করব যাতে আমার 2 মার্ক বেশি আসে, ঠিক আছে? এখানে কোলন বা কোলন না, এটা কোনো ফ্যাক্ট না। আমি হলে তো বলবো এটা কোনো ফ্যাক্ট না। তারপর আপনি যেহেতু এটা ব্যাপারটা খেয়াল করেছেন, আমি বলবো যে কোলন দেন তাহলে। সো এই পর্যন্ত কি আপনাদের কোনো কোনো কথা আছে? স্যার একটা কোশ্চেন ছিল। জি, স্যার ডেটটা কি আমরা ইচ্ছা মতো দেবো না, যেদিন ইচ্ছা পরীক্ষাটা মতো দিবেন, অনুষ্ঠিত ইচ্ছা মতো হচ্ছে দিবেন। সেদিনই দেবো? বাট আপনি 1996 2022 দিন না, যেই সালে এক্সাম দিচ্ছেন ওই সালে দেন, দরকার হয় একটু আগে দেন, বা ওই দিন যেদিন এক্সাম দিচ্ছেন সেই দিন দিতে পারেন, এটা কোনো ম্যান্ডেটরি ব্যাপার না, ঠিক আছে? তবে হ্যাঁ, আপনাকে বলা হলো মুদ্রানীতি 2022-এর প্রেক্ষিতে একটা চিঠি লেখার জন্য, আপনি ডেট লিখে রেখেছেন 2019 বা 2020, সো তাহলে কিন্তু ঝামেলা, তাই না? আপনি 22-এর মুদ্রানীতির কথা 2019-এ কিভাবে পেলেন? তো এই ব্যাপারগুলো ওকে মানে স্যার। আপনাকে মানে প্রাসঙ্গিক করে লিখতে হবে আর কি। শারমিন সিং বলেছেন সাবজেক্টের নিচে কি আন্ডারলাইন করবো কিনা, আপনি করতে পারেন, আবার না করলেও প্রবলেম নাই।
ঠিক আছে, এটা কোনো বিগ ডিল না। তবে আপনি কি করবেন, সাবজেক্টটাকে সুন্দর করে অল্প কথায় প্রকাশ করার ট্রাই করবেন। ঠিক আছে, যে ইভিনিং এমবিএ আবেদন প্রসঙ্গে বা লোন গ্রহণ প্রসঙ্গে, মানে এই টাইপের। মানে অনেকে কি করে যে আবেদনের মাঝে মানে বিষয়ের মাঝে এত বড় লেখে যে মনে হয় এখানে সে রচনা লিখতেছে। এই জিনিসটা করা যাবে না। আপনাকে একটা স্মার্ট বিষয় নির্বাচন করতে হবে। আমরা বিষয় কেন লিখি, কেউ বলতে পারেন যে আমরা বিষয়টা কেন লিখি? বিষয় লেখার কি প্রয়োজন যেখানে এত কিছু লেখা আছে? একটা লাইনে যার কাছে আমরা লিখতেছি হ্যাঁ, সে যেন খুব সহজে বুঝতে পারে আমি কি বিষয়ে লিখতেছি। হ্যাঁ, সে যেন সহজে খুব বিষয়ে বুঝতে পারে যে আপনি কি লিখতেছেন। তো সেইখানে যদি আপনার অ্যাপ্রোচ থাকে যে 2-3 লাইন লিখেছেন, তাহলে তো তার পত্র গর্ব পড়াই ভালো, ভিতরেরটা পড়াই ভালো, তাই না? সো এই জন্য আপনাকে কি করতে হবে, সব সময় সুন্দর করে দিতে হবে। একজন বলেছেন স্মারকের ভিতর ডট আর স্ল্যাশের ডিফারেন্স কি? ডট আর স্ল্যাশের কোনো ডিফারেন্স নাই। বাট আমরা যে জিনিসটা অনেক সময় দেখা যায় কি, অফিসিয়ালি এই পর্যন্ত ডট ডট করেই আমরা দেই, তারপরে এখানে এসে পি এর কাছে থাকে, তো পি হচ্ছে স্মারকটা বসায়, তো পি এইভাবে টান দিয়ে তারপর লিখে দেয়। আমি বলবো যে আপনি ডট ডট করে দেন, ডট ডট করে দিলে সুন্দর দেখা যায়। ঠিক আছে, ডট ডট করে দেন। কেউ যদি এরকম করে দেন, দেন, সমস্যা নেই। বাট এরকম করে না দিয়ে দেখেন, ডট ডট করে দিলে আপনার লেখাটা সুন্দর দেখা যায়। সো ডট ডট করে দেন। ওইভাবে দিলে যে আপনাকে মার্কেটে দিবে এরকম না। ভাই আমার একটা কোশ্চেন ছিল, জি, মানে আপনি মুদ্রানীতি নিয়ে বলছেন দেখে আমি আর কি এখন এটা একটু বললাম। আমার হচ্ছে গিয়ে মানে কয়েকদিন ধরে এটা কনফিউশন হচ্ছে যে কোনো জায়গায় দেখি হচ্ছে গিয়ে বাংলাদেশ, মানে বাংলাদেশ ব্যাংক হচ্ছে গিয়ে 2বার মুদ্রানীতি করে বছরে, আবার কোনো আগে জায়গায় ছিল দেখলাম যে দুইবার, এবার এখন এখন তো থেকে একবার হয়ে গেছে। মানে এখন একবার করে। তো এই জিনিসটার কি মানে আচ্ছা, এখন একবার একবার কি হয়েছে, দুইবার আগে এটা? দুইবার ছিল, ওই বইগুলো আপডেট করে নাই, এখন একবার করে ফেলছে। ওকে, সো দেখেন, এই বিষয়টা আমরা যতটুকু সম্ভব মার্জিত বা অল্প ভাষায় সুন্দর করে প্রকাশ করার ট্রাই করব। ঠিক আছে, তারপরে এই জিনিসগুলো আপনাকে কি করতে হবে, জনাব টনাব লিখে লিখে দিতে হবে। এই স্টাইলে লেখা যাবে না, জনাব টনাব লিখেই দিতে হবে। ওকে, কি হচ্ছে? ভাইয়া, জি, ডেটটা যদি সেপ্টেম্বর 10 দিয়ে আপনার কমা দিয়ে 2018 দিই, এইটা কি প্রবলেম নেই, সমস্যা হবে এখান থেকে? প্রবলেম নেই, প্রবলেম নেই। সো এখন দেখেন, পত্র গর্ভতে যে জিনিসটা করবেন, পত্র গর্ভ সবসময় রাখবেন হচ্ছে স্মার্ট 6 প্যাক। অনেকে কি করে যে মানুষ থাকে, ঠিক আছে, এটা হচ্ছে মাথা, তারপর স্মারক টারক, তারপরে এইখানে গিয়ে এটা বানায় হচ্ছে এটা হচ্ছে পত্র গর্ভ, পত্র গর্ভকে বানায় গোপাল ভাঁড়ের পেটের মতো। সো গোপাল ভাঁড়ের পেটের মতো পত্র গর্ভ করবেন না, একটা স্মার্ট চিঠি লিখতে হবে আপনাকে, একেবারে 6 প্যাক, মানে উপর থেকে শুরু করে এক ঝলকে, যখন আমি এক পলকে আপনার চিঠিটা দেখবো, তখন আমার যেন মনে হয় যে জিনিসটা সুন্দর, আমার চোখে যেন শান্তি লাগে। এরকম আপনাকে অ্যাপ্রোচ করতে হবে। অনেকে কি করে যে মনে করেন যে এই হচ্ছে চিঠি, এই চিঠিতে এখানে লিখে টিকে পত্র করবো এই পর্যন্ত লিখে অল্প ছোট করে নিচে নাম টাম লেখে। তো এইভাবে তো আপনাকে লিখতে বলা নাই। আমরা হচ্ছে শুরু থেকেই মিতব্যয়ী হব, যেভাবে লিখলে আমার জন্য সুবিধা হয় সেভাবে আমাকে লিখতে হবে। সো একেবারে পত্র করবো দুনিয়ার লেখা লিখে দিলাম, এই ব্যাপারটা আমরা করব না। এই জিনিসটা আপনারা দেখবেন হিউজ মানুষ এই জিনিসটা করে। তারা ভাবে যে ফোকাস রাইটিং এর মতো যত বেশি লেখা যাবে পত্র করবে তত বেশি আমি মার্ক পাবো। ব্যাপারটা মোটেই মোটেই এরকম না। আপনি যতটা উপস্থাপন করতে পারবেন সাবলীল ভাবে, সুন্দরভাবে, যদি আপনি চান যে মাঝখানে আমি দুইটা প্যারা দিয়ে মাঝখানের প্যারাটাতে একটু পয়েন্ট করে কথাগুলো বলবো, যেরকম গ্রাহকদেরকে এই নির্দেশনাগুলো আছে, নিম্নোক্ত নির্দেশনা বলে আমি পয়েন্ট করে স্টার দিয়ে হোক বা 1-2 দিয়ে হোক আমি সুন্দর করে উপস্থাপন করলাম, সেটা করলে আমার জন্য আপনার জন্য বেশি ভালো হবে। ঠিক আছে, আর সেই জন্য আমি যে জিনিসটা বলবো, শুরুতেই আপনি বাসায় বসেই চিন্তা করবেন কি, এই যে একটা একটা কাগজ, সেই কাগজে আমি এতটুকু লিখবো হচ্ছে এই যে স্মারক পর্যন্ত, এতটুকু লিখবো হচ্ছে আমি বিষয়, তারপরে এতটুকু লিখবো পত্র করব, আর এইটা আমি লিখবো হচ্ছে নাম পদবি, এই জিনিসগুলো দেওয়ার জন্য। তখন এইভাবে যখন আপনি ফোকাস রাইটিং এর মতো কাগজ ডিস্ট্রিবিউট করে ফেলবেন, আপনার লেখাটা এত পরিষ্কার পরিচ্ছন্ন হবে এবং এইটার ভিতরে যে গ্যাপ গুলো আছে এত সুন্দর হবে, সেটা হচ্ছে আগে আপনার হতো না। যে দেই শুরু করে দেই, যেহেতু এটা বলছে শুরু করে দেই। অনেকেই দেখবেন যে মানে জনতা ব্যাংক লিখতে গিয়ে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত আসে, এই দিক দিয়ে থাকে ফাঁকা। একদম মাঝ বরাবর করবেন। ঠিক আছে, দরকার হয় এই কাগজটাকে দুইটা মাথা যদি একসাথে যুক্ত করেন, তাহলে দেখবেন যে এইখানে একটা ভাঁজ পড়ে। তো এইভাবে আপনি একটা হালকা ধরনের ভাঁজ দিতে পারেন, বা এই এই পর্যন্ত একটু ভাঁজ দিলে বুঝতে পারবেন যে এটা হচ্ছে মিডল পয়েন্ট। তো
তো আপনাকে কি করতে হবে, জনতা ব্যাংক এখান থেকে লিখলে যেন এখানে কি শেষ হয়, এইভাবে জিনিসটাকে সুন্দর করে উপস্থাপন করতে হবে। আপনি একটা চিঠিতে কি করলেন, এক সাইড দিয়ে লিখে ফেলেছেন বা ওই সাইড দিয়ে লিখে ফেলেছেন, দেখতে সুন্দর হবে না। আপনি লিখে এসেছেন, মার্ক পাবেন না তেমন। ঠিক আছে, অনেকেই বলবে কি যে, অনেকেই দেখবেন যে চিঠিতে কি করেছে যে এই দিক দিয়ে আপনি আহ লেখেন, প্যাডের প্রতিষ্ঠানের নাম লেখেন, এরকম করেন না। এগুলো হচ্ছে যারা কর্পোরেট অফিসে আছে তারা অনেক সময় দেখা যায় প্রতিষ্ঠানের নাম নিচেও থাকে, আপনারা দেখবেন প্রতিষ্ঠানের নাম এই দিক দিয়েও থাকে, মানে কাত হয়ে চিত হয়ে উপর হয়ে যেভাবে পারে স্টাইল করে ওইভাবে করার জন্য ট্রাই করে। সো আপনি তো ওই 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 জিনিসটা করতে পারবেন না। আপনাকে কি করতে হবে, একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে, কারণ আপনি একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন উত্তর দিতে বসেছেন। ঠিক আছে, এখানে আপনাকে কোনো কিন্তু কর্পোরেট অফিসের ইয়া বলে নাই যে কোনার মাঝে। কর্পোরেট অফিস তো এরকম আছে যে মানে একদম কোনায়, অথবা হচ্ছে এখানে একটা স্ক্যানারেরও ইয়া থাকে। তো এই জিনিসগুলো করবে না। এরকম আমি ফেসবুকে কয়েকদিন আগে আমাকে গতকালকেও একজন হচ্ছে একটা ইয়ে দিয়েছে, ছবি দিয়েছে যে এরকম লিখবো কিনা। তো এই জিনিসটা করা যাবে না। ঠিক আছে, এই এক্সপেরিমেন্ট করা যাবে না। এক্সপেরিমেন্ট করতে পারেন আপনি যখন এমটিও হয়ে প্রাইভেট ব্যাংকে চাকরি করবেন, তখন আপনি এক্সপেরিমেন্ট করেন। তারপরে দেখেন আপনার চিঠিটা কখন স্যার ইনভ্যালিড একটা হয়ে যাবে। প্রশ্ন ছিল এখানে জি বলেন। স্যার। জি বলেন। ওখানে দেখা যাচ্ছে যে অনেকটা স্পেস দিয়ে মন্ত্রী পরিষদ লিখেছে, একটু উপরে ওঠান। তো ওইটা কি আমরা ওইভাবে করবো না 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 আমরা না না একবারে না, লাইন আমি আপনাকে বাই বলেছি কিভাবে এই সেখানে জিনিসটা লিখবো? বই থেকে দেখে হুবহু করবেন, আপনারা যেভাবে ট্রেডিশনাল ওয়েতে করেছিলেন। ঠিক আছে, এই জিনিসটা এখান থেকে দেখার প্রয়োজন নাই। আপনার ট্রেডিশনাল ওয়েতে তাহলে এটা জনাব লিখে, স্পেস দিব না, আমরা স্পেস দিব না স্যার। না জনাব লিখে এখান থেকে শুরু করবেন। ওকে ঠিক আছে, ওকে। এখন তারপরেও যদি কেউ বলেন স্পেস দিলে কি আমাকে নাম্বার কেটে দিবে, আমি তো স্পেস দিয়ে আসছি ভুলে, বা আমার মন চায় স্পেস দিতে, আমার মনে হয় না নাম্বার কাটবে এই জায়গায়। ঠিক আছে, তারপরে আমি বলবো যে স্পেস দেওয়ার দরকার নাই, একদম এখান থেকে শুরু করে এইভাবে এক টানে লিখবেন আর কি। আবার আরেকটা জিনিস দেখেছি আমরা, হচ্ছে লিখতে গেলে লাইন কিরকম হয়, এইখান দিয়ে শুরু করেছে তারপরে এইভাবে, তারপরে আবার এইভাবে না, একদম যে একটা একটা যে মার্জিন করবেন, দরকার হয় আপনি একটা পেন্সিল এবং একটা স্কেল নিয়ে যান, পেন্সিল দিয়ে হালকা করে একটা টান দেন, মানে যেটা হচ্ছে আমরা ইরেজার দিয়ে মুছে ফেলতে পারি, এরকম হালকা করে টান দেন, একদম যেন সব ব্যাপারগুলো যেন এক্স ইয়ে দিয়ে হয়, মানে বর্ডার ক্রস না করে অথবা বর্ডারে এদিক সেদিক না হয়। ঠিক আছে, সবাই সেম সারিতে যেন থাকে, এই জিনিসটা আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। এখন দেখেন চিঠি কখন আপনার জন্য ইনভ্যালিড হয়ে যাবে, আপনার চিঠিটা কখন ইনভ্যালিড হয়ে যাবে বলতে পারেন কি? অনেক কিছুর জন্য ইনভ্যালিড হবে। আর একটা ইনভ্যালিড হবে হচ্ছে আপনি যদি স্বাক্ষর না দেন। আমি দেখেছি যে অনেকেই এক্সাম বেচে এক্সাম দিয়েছে, স্বাক্ষর দেয় নাই। তো আপনার চিঠি যদি আমি দিয়ে দিই, আপনার চিঠি আমি দিয়ে দিলাম, তখন কি প্রমাণ আছে যে এটা আপনি দেন নাই? তখন আপনি বলবেন এখানে কি আমার স্বাক্ষর আছে? সো প্রত্যেক অফিসিয়াল হোক আনঅফিসিয়াল হোক, যে কোনো চিঠি হোক, স্বাক্ষর দিতে হবে। সেই জন্য বাসায় বসে প্র্যাকটিস করতে হবে। বাসায় বসে প্র্যাকটিস না করলে দীর্ঘদিন ধরে এই অভ্যাস না থাকার কারণে হয়তো ভুল করে আপনি এই জিনিসটা দিয়ে আসবেন না। এই জিনিসটা করতে হবে। তারপরে আপনার নাম লিখবেন, নাম লিখে একটা ব্র্যাকেট দিতে পারেন যদি আপনার মন চায়, ব্র্যাকেট দেওয়াটাই ভালো। স্বাক্ষরের সাথে কি তারিখও দেবো? হ্যাঁ, তারিখ দিয়ে দেন। আর তারিখ যদি দেনই, তাহলে যে উপরে যে তারিখটা উল্লেখ করেছেন সেই তারিখ দিতে হবে। উপরে মনে করেন যে দিয়েছেন 2022 আর নিচে দিয়েছেন 2021, তখন কিন্তু আর হবে না, তখন আবার উল্টা নাম্বার পাবেন না। ঠিক আছে, সেম তারিখ থাকবে। যেই তারিখে পত্র দিচ্ছেন সেই তারিখে পত্র জারি করবেন, তাই না? আপনি পত্র এই তারিখে জারি করছেন, তাহলে সাইন কি আগের পরের হবে? তার মানে আপনি ব্যাক ডেটে সাইন করেছেন অথবা অগ্রিম সাইন করে রেখেছিলেন। জি ঠিক আছে, ওকে। তো সেই জন্য আপনাকে কি করতে হবে, তারিখ দিতে হবে এবং নাম দিতে হবে, নিচে ফোন নাম্বার না দিলেও চলবে। তো এই জিনিসটা এই দিকে আমরা দিব না, দিব হচ্ছে এই দিকে দিব। ভাই এই ব্যাপারটা স্যার, একটু আমাদের বাজারে যে বইগুলো আছে এতে তো কখনো কোথাও স্বাক্ষরের কথা বলা নেই। এখন স্বাক্ষরের কথা নাই, আপনার যদি ক্ষতি হয় সেক্ষেত্রে দায় তো আপনারই, তাই না? লসটা তো আপনারই হবে। আমি তো বাজারের বই দেখলাম যে বাজারের বইতে নাম লেখা হচ্ছে ক খ গ, এই জিনিসটা আমি বলি নাই আপনাকে, ভুলে মনে হয়ে গেল। ক খ গ নামের লেখা লিখেছে ক খ গ। ভাই ক খ গ কি কোনো নাম? আপনিই বলেন, ক খ গ কি কোনো নাম? এক্স ওয়াই জেড কি কোনো নাম, কোনো মানুষের নাম? এবিসি ব্যাংক কি কোনো ব্যাংকের নাম? আমাদের না হয়, মানে আমাদের আইডেন্টিটিটা আসলে খুঁজে না পাওয়া যায়, এই জন্য এক্স ওয়াই জেড লেখা যাবে না, আপনি অন্য কোনো নাম দেন। আপনার নাম হচ্ছে ধরেন নীলা, আপনি নীলা লিখবেন না, তাহলে একটা আসে যে আপনি নীলা হিসেবে
আপনার খাতাটাকে একটু ইন্টেনশনালি বুঝাতে চাচ্ছেন এই খাতাটা আপনার, দ্যাটস ওয়াই আপনি অন্য কোনো নাম দেবেন, ধরেন যে রফিক, করিম, এই টাইপের নাম দেন, এই টাইপের নাম ভাইয়া দিয়ে আপনি সাইন করবেন, কিন্তু ক খ গ কোনো কোনো নামই নাম না। থাকতো না। ক খ ভাইয়া গ খাতাতে তো সাধারণত কোনো নাম থাকেই না, তাহলে আমি নীলাই লিখি আর রহিম লিখি, ওইটাই তো আমার নাম হতে পারে। আচ্ছা, আমি যে জিনিসটা বলতেছি সেটা হচ্ছে যে ক খ গ লিখবেন না, আপনাদের নাম লিখবেন, ঠিক আছে? এটা আমি জানি, এটাই হচ্ছে বেস্ট প্র্যাকটিস। তারপরে যদি আপনাদের কারো মনে হয় যে ক খ গ না দিয়ে ক খ গ দিব, আচ্ছা তাহলে আপনার ক খ গ দিয়েন। যদি মার্ক যদি না আসে সেক্ষেত্রে দায় আপনার, ঠিক আছে? কারণ আমার যে জিনিসটা আপনাদেরকে বলা প্রয়োজন সেটা আমি আপনাদেরকে বললাম ভাই। কারণ ক খ গ এইগুলো কোনো মানুষের নাম হয় না, ঠিক আছে? সো এই জিনিসটা মেনটেন করতে হবে। তো ক খ গ দিয়ে আপনি কোন সাইন দিবেন? ক খ গ এইভাবে লিখে দিবেন সাইনের জায়গায়? আর স্যার ওই যে অনেক সময় অ্যাকাউন্ট নাম্বার, অরিজিনাল অ্যাকাউন্ট নাম্বার তো জি নাকি জি হচ্ছে যে জি, মানে অ্যাকাউন্ট নাম্বার লিখতে হয়? অ্যাকাউন্ট নাম্বার লিখতে হয় বলতে হিসাব, মানে এটা কোন অ্যাকাউন্ট নাম্বার? ধরেন একজন গ্রাহক হিসেবে ব্যাংকে চিঠি দেওয়ার জন্য তখন ডেমো আচ্ছা, অ্যাকাউন্ট নাম্বার দিবেন, ডেমো নাম, ডেমো অ্যাকাউন্ট নাম্বার। জি মানে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারে যেমন 10টা ডিজিট থাকে, আমাকে সেরকম ইউজ করতে হবে 10টা ডিজিট এরকম? না, ওইরকম কোনো ফ্যাক্টর নাই, ওইরকম কোনো ফ্যাক্টর নাই। তারপর যদি আপনার মনে হয় যে একটা অ্যাকাউন্টে 10 নাম্বার, 10টা ডিজিট দেন, 10টা ডিজিট, ঠিক আছে? আমরা যেরকম স্মারক জিনিসটা একটা ডেমো দিয়েছি, এটা মোটেই স্মারক না, এটা মানে বাস্তবের সাথে কোনো মিল নাই, কিন্তু এটা একটা স্মারক। তো এইরকম করে আপনাকে প্রত্যেকটা জিনিসের ডেমো করে দিতে হবে, যেন এটা এটা এই স্যাম্পলটা হচ্ছে ডেমো স্যাম্পল। ভাই এমপ্লয়ি কোডটা কোথায় দেবো আর বাংলায় হলে কি লিখবো? বাংলায় হলে এখানে লিখবেন যে এমপ্লয়ি আইডি বা আপনার হচ্ছে কি দিতে পারেন, পদবি দিতে পারেন, পরিচিতি নং স্যার, হ্যাঁ পরিচিতি পরিচিতি নং। নং দিয়ে, হ্যাঁ সরি, পরিচিত থ্যাংক না। ইউ, পরিচিতি নং দিয়ে দিতে পারেন, পরিচিতি নং দিয়ে হচ্ছে দিয়ে দিবেন। ধরেন যে স্যার আমি আরেকটা প্রশ্ন করতে চাই যে এখানে পার্সোনাল কন্টাক্ট নাম্বার দেয়া কি ম্যান্ডেটরি? দেওয়ার দরকার নাই, পরিচিতি নং দিলেই হবে। যে যেমন আমার ফোন নং অথবা জিমেইল। না, এগুলো দেওয়ার অনেক দরকার ক্ষেত্রে নেই, দেখা যায় যে চিঠির এগুলো দেওয়ার ক্ষেত্রে দরকার দেখা নাই, যায় যে আপনি শুধু নাম দিবেন আর হচ্ছে পরবর্তীতে স্যার পরবর্তীতে কন্টাক্ট করার জন্য বলা থাকে যে এরকম যে আমার ওটা না না, করলে এরকম পরবর্তীতে দেওয়ার আমার সাথে প্রয়োজন নাই, কন্টাক্ট কোনো করবেন বা প্রয়োজন নেই। আপনারা আমাকে হচ্ছে ইনফর্ম করবেন। আপনার এমপ্লয়ি আইডি ওইভাবেই হচ্ছে আপনাকে পেয়ে যাবে, তারা এমপ্লয়ি আইডিতে বা হিসাব নঙ্গে যদি ক্লিক দেয় তারা হচ্ছে সার্ভারে পেয়ে যাবে, তাতে সার্ভারে আপনার সমস্ত তথ্য আছে। ওকে, এই হচ্ছে গিয়ে কথা। এখন অনুলিপি কেন দেওয়া হয়? অনুলিপি দেওয়া হয় হচ্ছে আরেকজনকে জানানোর জন্য, যখন জানানোর প্রয়োজন হয়। ওকে, রিসেন্টলি আমরা দেখেছি শোকজ লিখতে বলেছিল, কারণ দর্শানো নোটিশ। তো কারণ দর্শানো, একজন এমপ্লয়িকে কারণ দর্শানো হচ্ছে, আপনার অফিসের একজন ব্যক্তিকে কারণ দর্শানো হচ্ছে, সেই অফিসের বস জানবে না, প্রশাসন জানবে না, তো তাদেরকে কি করতে হবে? অনুলিপি দিতে হবে, ঠিক আছে? তো এখানে দেখেন এটা কি করেছে, স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনয়ন, এখানে অনুলিপি দিয়েছে তাদেরকে। সো অনুলিপি আমরা কখন কি করব? যখন আমরা প্রয়োজন হবে আরেকজনকে জানানোর। আর সংযুক্তি আমরা কখন দেব বলতে পারেন? সংযুক্তি কখন দেব? সংযুক্তি মানে হচ্ছে প্রমাণ, যখন আপনার প্রমাণ দেখানোর প্রয়োজন হবে তখন আপনি সংযুক্তি দিবেন। ধরেন আপনি জ্বর ছিল আপনার, আপনি এসে বসকে বললেন যে স্যার আমার হচ্ছে 7 দিন ধরে জ্বর ছিল, তো বস কি বিশ্বাস করবে? অফিস আপনার কাগজ ছাড়া কোনো বিশ্বাস করে না, আপনাকে তখন প্রেসক্রিপশন দিতে হবে, ডাক্তারের ওষুধের বিবরণ, এই ব্যাপারগুলো, কাগজপত্র এগুলো দেখাতে হবে, ঠিক আছে? এই জিনিসটা হবে সংযুক্তি। আপনার গাড়ি দুর্ঘটনায় হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনি দুর্ঘটনা বীমা করেছিলেন, আপনি বীমা কোম্পানির কাছে টাকা চাইলেন, তো বীমা কোম্পানি কেমনে বুঝবে যে আপনি আসলে দুর্ঘটনা বীমা করেছিলেন? আপনাকে কপি দেখাতে হবে। আপনি গ্যাসের জন্য সংযোগ কিছুদিন ধরে বিচ্ছিন্ন হয়ে আছে, আপনি আবেদন করলেন সংযোগটা মেরামত করার জন্য, আপনি যে গ্রাহক সেটার প্রমাণ দিতে হবে। আপনি ঋণ লাভের জন্য ব্যাংকে আবেদন করেছেন যে আমার হচ্ছে ঋণ প্রয়োজন, কিছু আমাকে টাকা দেন, আমি ব্যবসা শুরু করব। তো আপনি যে ব্যবসা শুরু করবেন, আপনার বিন নাম্বার আছে, আপনার টিন নাম্বার আছে, তো সেইগুলো আপনাকে সংযুক্তি দিতে হবে। তো যখনই প্রমাণের প্রয়োজন হবে, যে কোনো একটা কিছু প্রমাণ করতে হবে, তখন আমাকে কি করতে হবে? সংযুক্তি দিতে হবে, ঠিক আছে? তো এই ব্যাপারগুলো ছিল বেসিক আলাপ সালাপ। এই ব্যাপারগুলো আপনারা দেখবেন বিভিন্ন বইতে, দেখবেন যে অনেক জায়গায় অনেক ভুল টুল আছে, আপনারা এই ব্যাপারগুলো কারেকশন করে নেবেন। পাশাপাশি আমি যে শীটটা দেখাবো সেই শীটটা থেকেও আপনারা একটু আইডিয়া নিতে পারেন। জি,
অনুলিপি এবং সংযুক্তি দুইটা কি একসাথে দিতে হইতে পারে? হ্যাঁ, অনুলিপি এবং সংযুক্তি দুইটা একসাথে দিতে হতে পারে, স্বাভাবিক, বাট খুব কম, খুব রেয়ার। ঠিক আছে, খুব কম, খুব রেয়ার। স্যার অনুলিপি হচ্ছে কি, যে একজন মানুষকে আপনি চিঠিটা দিচ্ছেন, আর সংযুক্তি হচ্ছে কি ওই চিঠিটার সাথে, ধরেন এই যে স্বাধীনতা পুরস্কার 2020 এর মনোনয়ন, তো এখানে মনে করেন যে একটা সংযুক্তি আছে, তো পরবর্তীতে যাদেরকে অনুলিপি দেওয়া হবে, ধরেন মহাপরিচালক বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, তো সে কিন্তু শুধু চিঠি পাবে না, একেবারে সংযুক্তি সহ পাবে। ঠিক আছে, সংযুক্তি হচ্ছে একটা চিঠির অংশ। স্যার একটা প্রশ্ন স্যার। জি। স্যার আপনার এক্সাম বেসে এই কিছুদিন আগে একটা লেটার এসেছিল যে গ্রাহকদের মধ্যে ক্রেডিট এবং ডেবিট কার্ড ব্যবহারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটা পত্র আর কি। জি। তো ওই জায়গায় আমি একটু ভুল করেছিলাম, তো ওটা একটু যদি সারাংশটা বলতেন যে ওটা এই টাইপের হতো। দেখেন, আমি এইভাবে সবাইকে লিখতে। বলি যে গ্রাহকদের সচেতনতার জন্য একটা এটিএম কার্ডের সচেতনতার জন্য একটা চিঠি লিখতে বলা হয়েছে কর্তৃপক্ষের আদেশক্রমে। আপনাকে বলা হয়েছে, কর্তৃপক্ষ বলেছে যে আপনি একটা গ্রাহকদেরকে চিঠি লেখেন। ধরেন আপনি অফিসার হিসেবে জয়েন করেছেন অথবা সিনিয়র অফিসার হিসেবে জয়েন করেছেন, আমরা তো ভাবি যে একজন অফিসার বা একজন সিনিয়র অফিসার বোধহয় অনেক কিছু, প্রথম শ্রেণী কর্মকর্তা সে গেলেই বোধহয় অনেক অবস্থা। ঠিক আছে, বড় ভাই মুকলেশ ভাইকে দেখেছি যে ফেসবুকে সে অনেক একটা ডেস্কের সামনে ছবি তুলে দিয়ে দিয়েছে, সো বিশাল তো অবস্থা। আসল ব্যাপারটা বিশাল না, কারণ সে তো এন্ট্রি লেভেলে একজন জবে ঢুকেছে। এন্ট্রি লেভেলে ঢোকা মানে তার অনেক বস আছে, তার উপরে প্রিন্সিপাল অফিসার আছে, প্রিন্সিপাল অফিসার, সিনিয়র প্রিন্সিপাল অফিসার আছে, অথবা একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর উপরে ডেপুটি ডিরেক্টর আছেন, ডেপুটি ডিরেক্টর উপরে ডিরেক্টর আছেন। ঠিক আছে, সো এখন যে জিনিসটা হয়, আপনি চাইলেই, আপনি একজন সিনিয়র অফিসার হিসেবে জয়েন করেছেন, আপনি চাইলেই একটা চিঠি জারি করে ফেলতে পারবেন না। একটা চিঠি মন চাইলেও আপনি জারি করে দিলেন, ইটস নট পসিবল। আপনাকে কি করতে হবে, কর্তৃপক্ষে আপনাকে কি করবে, নির্দেশনা দেবে, এই তুমি একটা চিঠি জারি করো তো। তখন সেটা হয়তো বা ড্রাফট আপনাকে দেখাতে হতে পারে, খসড়া। আচ্ছা, তারপর খসড়া টসড়ার কথা বাদ দিলাম, বলাই হলো যে আপনার কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছে আপনাকে একটা চিঠি জারি করতে হবে। কার কার উদ্দেশ্যে? গ্রাহকদের উদ্দেশ্যে। তো সেক্ষেত্রে এটা কি প্রাতিষ্ঠানিক চিঠি, সো আপনি কি করতে হবে, প্রতিষ্ঠানের নামটা লিখতে হবে, ধরেন জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, সোনালী ব্যাংক, এই টাইপের। তারপরে কি করতে হবে, স্মারক দিতে হবে, তারিখ দিতে হবে। ওকে, এখন কাকে আপনি চিঠিটা দিচ্ছেন? জনতা ব্যাংকে, জনতা ব্যাংকের সকল গ্রাহককে লিখলেন, সকল গ্রাহক জনতা ব্যাংক। তারপরে লিখলেন বিষয়, বিষয় লিখে লিখলেন এটিএম কার্ড সম্পর্কে সচেতনতা প্রসঙ্গে, বা এরকম কিছু একটা প্রশ্ন থেকে আপনি বিষয়টা নিলেন। এখন বিষয়টা নেওয়ার পরে আপনাকে যে জিনিসটা করতে হবে, যে জনাব, জনাব দিয়ে আমি নিম্ন স্বাক্ষরকারী কর্তৃপক্ষের নির্দেশক্রমে এরকম কথা বলতে পারেন, অথবা আপনার কথাবার্তাই তুলে ধরলেন, আপনি যেই কথা বলতেছেন সেটাই তুলে ধরলেন। তুলে ধরে লাস্টে আপনাকে যে শেষ করতে হবে, এখানে বিনীত নিবেদক না লিখে বলতে হবে যে কর্তৃপক্ষের নির্দেশক্রমে। স্যার পত্রটা দুইটা পাঠ হওয়ার কথা ছিল না? একটা হচ্ছে আমি আমার হচ্ছে দুইটা বসকে পার্ট দিচ্ছি, কখন হয় বলেন তো? দুইটা পার্ট কখন হয়? যখন খসড়া হয় এরকম যখন কিছু। খসড়া হয়। আর আপনাকে এখানে কি খসড়া নামে কোনো শব্দ ইউজ করা হয়েছে? জি না স্যার। তাহলে খসড়া ইউজ করে না, আপনাকে ডাইরেক্ট বলা হয়েছে কর্তৃপক্ষ আপনাকে নির্দেশ দিয়েছে গ্রাহকদেরকে চিঠি দেন। তো তখন কর্তৃপক্ষের নির্দেশক্রমে আপনার নাম দিলেন, মনে করেন যে দুলন, লিখলেন দুলন, দুলন সিনিয়র অফিসার। আপনি তো নিজে দেন না, এখানে তো আপনি বলেই দিয়েছেন যে আপনি কর্তৃপক্ষের নির্দেশক্রমে দিয়েছেন, কর্তৃপক্ষের নির্দেশক্রমে। আশা করি বুঝতে পেরেছেন। আমরা যখন খসড়া করব তখন আমরা দুই স্টেপে করব, আর স্পেশালি আর্টস ফ্যাকাল্টি সবসময় খসড়া দেয়। আর্টস ফ্যাকাল্টি যখন প্রশ্ন করে তখন হচ্ছে খসড়া দেয়। তো এখন আমরা হচ্ছে কি কিছু কিছু ভাইয়া ভাই কিছু বইতে, যেরকম ইউসুফ আলীর বইতে খসড়ার ক্ষেত্রেও একটা পার্টে দিছে, মানে উনি দুটো পার্ট করেনি, উনি লিখছে যে আপনার নির্দেশক্রমে এভাবে লিখছে। তাই এখন কি আমাদের দুটো পার্টে দেওয়াই কি বেটার? আপনি কিছু কিছু জিনিস আছে আপনি এক পার্টে দিয়ে দিতে পারবেন, কিছু কিছু জিনিস আছে দুই পার্টে দিতে হবে। এখন কিছু কিছু জিনিস দুই পার্টে কোনগুলো দিতে হয় আমি বলি। ধরেন একটা চিঠির খসড়া, তখন চিঠি নিজেই তো একটা খসড়া, তাহলে তার মানে সে একটা ইউনিক, একটা ইন্ডিভিজুয়াল একটা আইডেন্টিটি, তাই না? কিন্তু আপনাকে যদি বলা হয় যে একটা এজেন্ট ব্যাংকিং সম্পর্কে প্রতিবেদনের খসড়া,
বা একটা প্রস্তাবনার খসড়া। তো প্রস্তাবনা তো আপনি আপনার নিজের চিঠিতেই ঢুকাই দিতে পারেন যে আমি হচ্ছে এইগুলো করছি, নিচে লেখা আছে আপনার অনুমোদনে, বা আপনি যদি আবার সংশোধন করে দেন, পরবর্তীতে আবার উপস্থাপন করা হবে। কিন্তু যদি আপনাকে স্পেসিফিক ভাবে বলে যে বাংলাদেশ ব্যাংকে একটা চিঠি দেওয়া হবে বা অমুক জায়গায় একটা চিঠি দেওয়া হবে, তো সেই চিঠিটার খসড়া আপনাকে হচ্ছে কর্তৃপক্ষ বরাবর উপস্থাপন করে। তার মানে চিঠিরই একটা আলাদা খসড়া, কর্তৃপক্ষকে উপস্থাপন করার জন্য একটা চিঠি। আমি কি বুঝাতে পারলাম? ভাই আমি একটা কোশ্চেন একটু বললে মনে হয় মানে আমি বুঝাতে, মানে আপনার কথা আমি আরো ভালো বুঝতে পারবো। মনে করুন আপনি একটি তফসিলি ব্যাংকের সিনিয়র অফিসার পদে কর্মরত। 2021 সালের মধ্যে মধ্যম আয়ের দেশের মর্যাদা অর্জনে বাংলাদেশের চ্যালেঞ্জ সমূহ উল্লেখ করে বিভিন্ন প্রধানের নিকট প্রেরণের জন্য একটি পত্রের খসড়া প্রস্তুত করুন। এইটা এখানে উনি কি করেছেন সেটা আমরা না যাই, এটা কিভাবে করা যাবে সেটা আমরা কথা বলি, ঠিক আছে? উনি কিভাবে করেছেন এটা বলতে গেলে অন্যরকম হয়ে যায় জিনিসটা। তো দেখেন, আপনাকে কি বলেছে যে কর্তৃপক্ষের নির্দেশ করে একটা খসড়া উপস্থাপন করতে বলেছে, তাই তো? এখন দেখেন কিসের খসড়া উপস্থাপন করতে বলেছে? একটা পত্রের খসড়া, যদি মূল ভাব বলা হয়, একটা পত্রের খসড়া বিভিন্ন গ্রাহকদেরকে, মানে বিভিন্ন শাখা প্রদানকারীদের জন্য। তাহলে এইটা হচ্ছে একটা পত্র, তো এইটার একটা ড্রাফট, আমি মনে করেন যে পত্রের ড্রাফট। সো আমরা ড্রাফটটা কেন করি মূলত সেটা আমি আগে আপনাদেরকে বলি। ধরেন বিয়ে বাড়ি, আপনার হচ্ছে বড় ভাইয়ের বিয়ে হবে, অথবা আপনার বড় ভাইয়েরই বিয়ে হবে। আপনার আব্বা বলেছে যে কি কি খাবার খাওয়াবো বিয়েতে, সেটার একটা লিস্ট করো। আপনি বললেন যে মিষ্টি খাওয়াবো, দই খাওয়াবো, তারপরে হচ্ছে বুরহানি খাওয়াবো, টক খাওয়াবো, মুরগি খাওয়াবো, খাসি খাওয়াবো, গরু খাওয়াবো, ছাগল খাওয়াবো, মুরগি হাঁস খাওয়াবো, কবুতর খাওয়াবো। হ্যাঁ, এগুলা বললেন। তারপরে বললেন যে কুক খাওয়াবো, জুস খাওয়াবো, এগুলা বলে দিলেন। তো আপনার আব্বা বললো যে এত কিছু তো খাওয়ানো যাবে না, এগুলো হচ্ছে বেশি লিখেছো, এগুলা বাদ দাও, এই দুইটা বাদ দাও, এটাও বাদ দাও, এটাও বাদ দাও, ভাতকে যুক্ত করো, অনেকে পোলাও খাইতে পারে না, তুমি সাদা ভাত যুক্ত করো, ঠিক আছে? এই জিনিসটা যুক্ত করো। আর মাছ দাও নাই, মাছ দিতে হবে, মাছ দিলে আমাদের খরচটা একটু কমে যাবে, সো মাছ দাও। ওকে, তাহলে আপনি কি করলেন, পুনরায় আবার আরেকটা মানে লিস্ট করলেন, সেখানে যে যেগুলো বাদ দিয়ে দিয়েছেন, যেগুলো টিকেছে সেগুলো টিকেছেন, আর নতুন যেগুলো যুক্ত হয়েছে সেগুলো যুক্ত করে দিয়েছেন। ওকে, এটা হচ্ছে গিয়ে প্রথমটা হচ্ছে ড্রাফট, মানে খসড়া করা হয়েছে, ঠিক আছে? এখন আমরা প্রতিষ্ঠানে কেন খসড়া করি? ধরেন আমি হচ্ছে একজনকে শোকজ দিব বা একজনকে একটা চিঠি দিব। তো এখন চিঠি দেওয়ার জন্য বা একটা নোট উপস্থাপন করব, ধরেন একটা চিঠি দিচ্ছে, অন্য দপ্তরে একটা চিঠি দিচ্ছে, আমাদের একটা চেয়ার দরকার। তো আমি কি করলাম, চিঠিটা স্যারে বললো যে একটা ড্রাফট করেন, চিঠি দিতে হবে, আমাদের এই জিনিসগুলো লাগবে। তো দেখা যায় এই দায়িত্বগুলো দেওয়া হয় যারা হচ্ছে ফার্স্ট ক্লাস কর্মকর্তা, এন্ট্রি লেভেলে, তাদেরকে। কারণ আমাকে দিল ডেপুটি ডিরেক্টর স্যারে, ডিডি স্যারে। সো আমাকে দেওয়ার পরে বলে যে আপনি হচ্ছে এটা করে দেন। তো আমি মনে করেন যে এই জিনিসটা করলাম, করার পরে স্যারকে আমাকে অফিসিয়ালি যদি নিতে হয় তাহলে উপস্থাপন করতে হয় যে স্যার এটা করেছি আপনার নির্দেশ মতে, পরবর্তীতে আপনার সংশোধন আবার পুনরায় উপস্থাপন করা হবে। কিন্তু আমরা অফিসে যে জিনিসটা করি সেটা হচ্ছে যে হাতে হাতেই ওই যে এখানে লিখে দিই খসড়া লিখে দিয়ে এরকম করে, ইভেন অনেক সময় যায়ও না, পিয়নকে দিয়ে পাঠাই দিই স্যারের কাছে। স্যারে আবার এখানে কারেকশন করে, এখানে কারেকশন করে, স্পেস ঠিক করতে বলে, এখানে আবার নতুন লাইন ঢুকায়, তারপরে আবার আমরা দিয়ে দিই। তো এখন যে জিনিসটা হয়েছে, তাহলে যদি আমি একেবারে পূর্ণাঙ্গ অফিসিয়ালি কথা বলি, তাহলে কিন্তু স্যারকেও যখন আমি উপস্থাপন করব, তাহলে কিন্তু স্যারকে উপস্থাপন করতে গেলে কিন্তু একটা স্মারক প্রয়োজন হয়। একটা স্মারকের মাধ্যমে একটা অফিসিয়াল লেটার স্যারকে দিতে হয় যে স্যার আপনার নির্দেশক্রমে আমি হচ্ছে এটা দিচ্ছি, পরবর্তীতে সংশোধিত পত্র পুনরায় উপস্থাপিত কর। তাহলে এটা একটা পত্র, আবার এইটাও একটা পত্র। কিন্তু ফ্যাক্টরটা হচ্ছে কি, যে এই পত্রটা ড্রাফট লেটার মানে কি, যেই পত্রটা এখনো জারি হয় নাই। তো যেই পত্রটা জারি হয় নাই সেই পত্রের স্মারক নাম্বার থাকবে, কিন্তু স্মারক নাম্বার কিন্তু খালি থাকবে, ফাঁকা থাকবে, ঠিক আছে? কারণ এটা তো জারি হয় নাই, জারি না হলে কাজে লাগলো। জি, মানে সাইড টক হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন যে জিনিসটা হয়েছে যে আপনার যে পত্র, যে ব্যাপারটা হচ্ছে যে পত্র এই জিনিসটা জারি হয় না। তো জারি না হলে আপনি এখানে সাইন কেন দিবেন? আপনার নাম লিখে রাখবেন। তো ড্রাফটের নিচে অনেকে সাইন করে দেয়, সাইনও করার প্রয়োজন নাই, কারণ আপনি তো ভাই এটা তো জারি করেন নাই। জারি করলে সেটা আপনি সাইন করতে পারেন, ঠিক আছে? আপনার নাম লিখে রাখেন, স্মারক লিখে রাখেন। এখন
কেউ বলতে পারেন এখানে তাহলে নামটা কার হবে, আমার হবে না স্যারের হবে, দেখা গেল স্যারের সাইনে গেল, যে কোনো আপনি আপনি দিতে পারেন, স্যারের নামে দিতে পারেন, স্যারকে যেখানে অ্যাড্রেস করেছেন ওনার নামে এখানে দিয়ে দিতে পারেন। আবার আপনি চাইলে না আমি ওনার নাম দিব না, এজ ইউজুয়াল তো সব জায়গায় দেখি যে যিনি উপস্থাপন করেন ওনার নামই থাকে, তাহলে দেন আপনার নাম দেন, আপনার নামে উপস্থাপন করেন, রিস্ক কম থাকলো, দেন আপনার নাম, কোনো প্রবলেম নেই। এজ ইউজুয়াল আপনার নামই থাকার কথা, বেশিরভাগ সময় আপনার নামই থাকে, ঠিক আছে। বাট তখন একটা জিনিস দেখতে হবে, কি দেখতে হবে, আপনি যে ড্রাফটটা লিখতেছেন সেখানে বলতে হবে যে কর্তৃপক্ষের নির্দেশ ক্রমে বা কর্তৃপক্ষের আদেশ ক্রমে, না আপনি নিজে নিজে কখনো ওই জিনিসটাকে জারি করতে পারেন না। আপনাকে অবশ্যই অথরিটির নির্দেশে জারি করতে হবে। যে আপনারা যারা হচ্ছে অফিসারে জয়েন করবেন, যারা সিনিয়র অফিসারে জয়েন করবেন, সিনিয়র অফিসার পদাধিকারে আপনাকে কিন্তু স্যার বলতে হবে। স্যার যদি না বলে ভাই বলেন, বলতে পারেন, বাট অফিসিয়ালি সে স্যার, সে 5 বছর আগে সিনিয়র অফিসার হয়েছে, যেটা আপনি 5-6 বছর পরে হবেন। সো আপনি যখন এই এই ব্যাপারগুলো মেনটেন করতে হবে। সো আপনি যখন অফিসিয়ালি কথা বলবেন তখন এই ব্যাপারগুলো মেনটেন করতে হবে। তো এই জিনিসগুলো যখন দেখবে তখন আপনাকে ভালো মার্ক দিবে। সো এখানে কি হচ্ছে, তাহলে দুইটা অংশ থাকবে। কয়টা অংশ থাকবে? দুইটা অংশ থাকবে। যদি আপনাকে কখনো বলে যে একটা পত্রের খসড়া উপস্থাপন করার জন্য, তা আপনাকে কি করতে হবে? দুইটা পত্র দিতে হবে। একটা হচ্ছে যেই পত্র দ্বারা আপনি কর্তৃপক্ষকে বলবেন যে স্যার ড্রাফটটা রেডি করেছি, আপনি একটু দেখে দেন, এটা একটা পত্র। আর একটা হচ্ছে নিজে ড্রাফট, নিজে একটা পত্র। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি এখানে ড্রাফট পত্র মানে সকল পরিচালকদের বা সকল শাখা প্রধানদেরকে আহ বরাবর উপস্থাপন না করে বলতো যে একটা প্রতিবেদন বা একটা প্রস্তাবনা দেন, তাহলে আপনি এখানে প্রস্তাবনা দিয়ে দিতে পারতেন, নিম্নে প্রস্তাবনা উপস্থাপন করা হলো। এতটুকু ক্লিয়ার হয়েছে সবার? যদি কারো প্রশ্ন থাকে বলতে পারেন। জি স্যার, ক্লিয়ার হয়েছে এখন। আচ্ছা, যদি কোনোভাবে পৃষ্ঠা একটা দেওয়া থাকে, এক পাতায় যদি লিখতে বলা হয়, তাহলে তো আমরা দুই পাতাটা ব্যবহার করতে পারবো না, সেক্ষেত্রে কি করণীয়? আমার যতটা বিশ্বাস সেটা হচ্ছে যে আপনাদের যদি এরকম পত্র ড্রাফট লেটার দেওয়া থাকে তাহলে 2 পৃষ্ঠায় দেওয়া থাকবে। আর তারপরেও যদি 1 পৃষ্ঠা থাকে তাহলে আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে পত্রটা আছে এই পত্রটাকে 3টা ভাগে ভাগ করতে হবে, 3 ভাঁজ। এই একটা ভাঁজ, আর এই একটা ভাঁজ, এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, 3টা পার্ট করতে হবে। এই পার্টটা আপনি আরেক একটা জায়গায় করবেন যখন পত্রিকায় সংবাদ প্রকাশের জন্য আবেদন করবেন, 3 পার্ট হবে। এই প্রথম পার্টে আপনি আপনার ড্রাফটটা যে উপস্থাপন করবেন কর্তৃপক্ষ বরাবর উপস্থাপন করে দেবেন। আর এই পার্টে আপনি আপনার ড্রাফট পত্রটাকে দিতে পারেন এই পার্টে, মানে বাকি 2টা পার্টে। আর যদি পত্রিকার কথা বলি তাহলে এই পার্টে আপনি সম্পাদক বরাবর বলবেন যে আপনার পত্রিকা প্রকাশ করিতে চাই, আর এই পার্টে গিয়ে আপনার যেটা প্রকাশিতব্য বক্তব্য সেটা আপনি এখানে লিখবেন। সো আমরা যে জিনিসটা করি এই জিনিসগুলো করি না, খাতাকে কিভাবে ভাগ করতে হবে এটা কিন্তু বুঝতে হবে। ওকে, সো এইভাবে কিন্তু আপনি 3 ভাগ করবেন, 3 ভাগ করে তখন এইভাবে করবেন। প্রথমে দেখে নেবেন যে আচ্ছা আপনার ভাই, খাতা ওই আছে যে কিনা। মনে হয় আপনি একটু আগে বললেন যে খসড়া আমরা যেটা করতেছি আর কি ড্রাফট আকারে সেকেন্ড পোর্শনে, তো সেখানে তো মনে হয় কোনো ওই স্মারক নাম্বার টাম্বার থাকবে না নাকি? স্মারক নাম্বার থাকবে না, কিন্তু স্মারক নং লেখে ডট 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 লেখা থাকবে, স্মারক নং। ও আচ্ছা, মানে হ্যাঁ, স্মারক বসানো থাকবে না। স্মারক বসানো থাকবে না, কারণ এটা তো সংশোধন হবে পরে, যখন পত্র জারি হবে তখন স্মারক বসাবে। জি, তার মানে ভাই আপনার যে পিডিএফ ফাইলটা ছিল যে রূপালী ব্যাংকের একজন কর্মকর্তাদের যেটা আপনি দেখাই দিয়েছেন আর কি, ওইখানে সূত্র এবং তারিখ দিয়ে ফাঁকাই রাখছেন, আবার জনাব এবং হিসাব নাম্বার দিয়েও ফাঁকা রাখছেন, তা আমরা ওই রকম তাহলে ওখানে তো হ্যাঁ, ওইরকম করে দিতে পারেন। আর ওই ওই পিডিএফ এর ভিতরে কিছু কিছু জায়গায় আমি তো এই ওই পিডিএফটা দিয়েছিলাম মূলত ক্লাস নিয়ে। সো পিডিএফ এর ভিতরে কিছু কিছু জায়গায় মানে আমি মুখে বলে বুঝিয়েছিলাম। সো অনেক সময় দেখা যায় যারা এই ক্লাসটা করেনি তারা এই কিছু কিছু জায়গায় মিসগাইড হবে, যেরকম অনেক জায়গায় হচ্ছে সাইন দেওয়া নাই, সো এই জায়গায় সাইন দিতে হবে। ঠিক আছে, আমি আজকে এই ক্লাস এই 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 পিডিএফ ফাইলটা যদি আপনাদেরকে দেখাই তাহলে মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে। সো দেখেন, প্রথমে যে জিনিসটা হয়েছে যে আমরা রিসেন্টলি দেখেছি যে বাংলাদেশ ব্যাংক বরাবর চিঠি দিতে হয়। ঠিক আছে, যে বাংলাদেশ ব্যাংক বরাবর আমরা চিঠি দিই, যে ব্যাংক কর্তৃপক্ষ নির্দেশ করবে বা ব্যাংক ব্যাংক প্রতিনিধি হিসেবে চিঠি দিই। তখন আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে যদি ফরেন এক্সচেঞ্জ বিষয়ে কিছু লেখেন তাহলে মুদ্রানীতি বিভাগের মহাব্যবস্থাপককে বরাবর লিখবেন। যখন আপনি ব্যাংক সংক্রান্ত তথ্য সংযোজন পরিবর্তন এই টাইপের কিছু লিখবেন তখন এই ডিপার্টমেন্টে দিবেন। আবার যদি ব্যাংকের হয়ে চিঠি লেখেন যে অভিযোগ করতেছেন, এই অভিযোগ, আপনি গ্রাহক হিসেবে বাংলাদেশ ব্যাংকে একটা মানে অভিযোগ পত্র একটা দিবেন। ঠিক আছে, সেখানে স্মারক নাই, বাট আপনি কার বরাবর লিখবেন?
FICSD, ঠিক আছে? এই 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 ইয়াগুলো আপনারা হচ্ছে ফেসবুকে সার্চ দিলে মানে গুগলে সার্চ দিলে পাবেন। সো এই জিনিসগুলো আপনারা দেখে নেবেন, ঠিক আছে? এই ব্যাপারগুলো অনেক অনেক অনেকগুলো মানে সোর্স থেকে রেডি করা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে খুঁজে খুঁজে আপনি যদি সার্চ দেন পেয়ে যাবেন। এটা যেহেতু মানে আমি লিখে দিয়েছি কথা বলে বলে, আপনারা এটা রিডিং পড়ে নিলে জিনিসটা বুঝে ফেলবেন। তো এখন দেখেন, বাংলাদেশ ব্যাংক বাংলাদেশে ব্যাংকিং খাত শীঘ্রই এক অঙ্কের সুদের যুগে প্রবেশ করতে যাচ্ছে। মনে করুন আপনি একজন ব্যাংক কর্মকর্তা, গ্রাহকের মধ্যে এই বিষয়ে উৎসাহ সৃষ্টির লক্ষ্যে আপনার ব্যাংক একটা ইস্তেহার প্রকাশের উদ্যোগ গ্রহণ করেছে। এই ইস্তেহারের খসড়া প্রকাশ করুন। দেখেন এখানে হচ্ছে এটা কিন্তু পত্রের খসড়া না, এটা কিন্তু প্রস্তাবনার খসড়া না, এটা কিন্তু ইস্তেহারের খসড়া। যেহেতু ইস্তেহারের খসড়া, সেহেতু আমি দিয়েছি ইস্তেহার নং 6। এখানে একটা নতুন শব্দ আপনারা পেলেন, ইস্তেহার। তো তারপরে কি করেছি, অ্যাড্রেস করেছি, বিষয় দিয়েছি, এবং দেখেন খুব অল্প ভাষায় আমি বলেছিলাম যে এক কাগজ থাকলে, একটা যদি কাগজ পান তাহলে 3টা পার্ট করলে একটা পার্টের মাঝে শুধুমাত্র উপস্থাপন করবেন, বাকি 2টা পার্টের মাঝে আপনাকে কি করতে হবে, বাকি কথাবার্তা লিখতে হবে। দেখেন এখানে ইস্তেহারের খসড়া আমি লিখেছি। আপনার নির্দেশক্রমে নিম্নোক্ত ইস্তেহারটি প্রণয়ন করতে প্রচারের জন্য উপস্থাপন করা হলো, পরবর্তীতে পরিশোধিত ইস্তেহারটি প্রচার করা হবে। এই আপনার নাম দিলেন। এখন এই যে এক অঙ্কের সুদের হার, বিনিয়োগের সমাহার, এইভাবে আপনি কিন্তু সুন্দর করে দিয়ে দিলেন। এটা হচ্ছে ইস্তেহার, পাঠাই দিলেন সবাইকে, ইস্তেহার একটা একটা করে দিয়ে দিলেন গ্রাহকদেরকে। এখন এইরকম যদি হয় গ্রাহকদের জন্য, এখন যদি কেউ বলেন যে আমি বাংলাদেশ ব্যাংকের নাম এখানে দিতে পারি না, বাংলাদেশ ব্যাংক, তাহলে কি হবে? কেউ বলতে পারেন? স্যার হবে না মনে হয়, বাংলাদেশ ব্যাংকের তো গ্রাহক বলতে আমার তো গ্রাহক অন্যান্য ব্যাংকের হয়। বাংলাদেশ ব্যাংক গ্রাহক নিয়ে ডিল করে না, সুতরাং আপনি একটা গ্রাহক নিয়ে ডিল করে এরকম একটা ব্যাংকের নাম দেন। তো দেখেন এই যে চিঠি বা এরকম প্রশ্ন করেছে আপনাকে, তো অনেক কিছুই জাজ করে। একটা লেটারে 20 নাম্বার, অনেকে 20 নাম্বার পায়, আবার অনেকে 2 নাম্বার পায়, 1 নাম্বারও পায় না। এটা মানে এটা ডিফারেন্সটা কোথায়, কোথায় ঝামেলাটা কোথায়, কি কি সূক্ষ্ম ভুলগুলো এখানে করা হয়? তো এই ব্যাপারগুলো অনেকে জানেই না। অনেকে মানে বিশ্বাস করেন, আপনারাই তো বলতে পারবেন, এই ক্লাসের পরে আপনারাই দেখতে পারবেন যে বিভিন্ন বইয়ের ভিতরে মানে কোথায় কোথায় কি কি ভুল আছে। সো এখন যে এই ব্যাপারগুলো জানে না, সে তো ভুলটাই পড়বে, ভুলটাই মুখস্থ করবে। অনেক পরিশ্রম করেছে, সে ভুল পরিশ্রম করে ভুলটাই গিয়ে এক্সামে গিয়ে কিন্তু অ্যাপ্লাই করে আসবে। সো ভুল পরিশ্রম, ভুল অ্যাপ্লাই, আলটিমেটলি ভুল নাম্বার, মানে নাম্বার নাই। সো এইভাবে আপনি এটাকে অ্যান্সার করবেন। এখন এখানে লিখেছে সিপিইউ, এসজিএম, ডিজিএম, জিএম, এইভাবে কিন্তু মূলত যায়। আপনার যদি মন চায় যে এগুলো দিবেন না, আমার এত সময় নাই, মনে নাই, দিয়েন না। আর কেউ যদি মনে করেন যে না আমি দিব, আমি আরো সুন্দর করতে চাই, অন্যদের চেয়ে বেশি সুন্দর করতে চাই, দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তারপর দেখেন, বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা হিসেবে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ক্রমে এজেন্ট ব্যাংকিং বিষয়ে একটি প্রতিবেদন প্রস্তুত করুন। দেখেন এখানে আর স্মারকের দরকার নেই, আপনি প্রতিবেদন প্রস্তুতের কথা বলতেছেন, এটা কিন্তু খসড়াও না, ঠিক আছে? আপনি সূত্র টুত্র দিলেন, এখানে সূত্র হবে, আমি ফাঁকা রেখেছি, আপনাকে বানিয়ে একটা সূত্র লিখে দিবেন এখানে, মহাব্যবস্থাপক, এভাবে লিখে টিকে এজেন্ট ব্যাংকিং সংক্রান্ত প্রতিবেদন প্রসঙ্গে আপনার নির্দেশক্রমে বিভিন্ন প্রতিষ্ঠান হতে তথ্য সংগ্রহ, পর্যালোচনা, বিশ্লেষণ করতে এজেন্ট ব্যাংকিং সংক্রান্ত প্রতিবেদন প্রস্তুত করেছে, যা নিম্নত উপস্থাপন করলো। আপনি ফোকাস রেটিং পড়েছেন এজেন্ট ব্যাংকিং এর, ফোকাস রেটিংটা পড়ে ওইটাকে প্যারাগ্রাফের মতো বা এজেন্ট ব্যাংকিং এর যে শর্ট নোট পড়েছেন সেই শর্ট নোটটা এখানে লিখে দিবেন, ঠিক আছে? এজেন্ট ব্যাংকিং বর্তমানে কি কি সুবিধা করতেছে, ঠিক আছে? এবং আরেকটা জিনিস মেনটেন করবেন, সেটা হচ্ছে যে এই যে আপনি একজন এজেন্ট ব্যাংকিং এর বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা হিসেবে দিচ্ছেন, তো এখানে কিন্তু ভুলে সিনিয়র অফিসার দিয়ে দিয়েন না, তারা কিন্তু আপনি আবার মার্ক পাচ্ছেন না, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু মেনটেন করতে হবে। তারপরে দেখেন, মনে করুন আপনি রূপালী ব্যাংকের একজন কর্মকর্তা, আপনার শাখা প্রদানের নির্দেশক্রমে ক্রেডিট কার্ড ও এটিএম কার্ডের বিষয়ে গ্রাহকদের সচেতনমূলক একটি পত্র প্রেরণের খসড়া প্রস্তুত করেন। দেখেন এখানে বলে না ডাইরেক্ট আপনি হচ্ছে প্রেরণ করেন, খসড়া প্রস্তুত করতে বলেছে, তার মানে 2টা পত্র হবে, তার মানে এখানে স্মারক বসবে, এখানে তারিখ বসবে, তারপরে লেখাটাকা আসবে, লেখাটাকা এসে এখানে আসবে সাইন, সাইনের পরে এই যে এটা হচ্ছে কি খসড়া, এই যে। সো এটা হুবহু এরকমই থাকবে, এটা যেরকম আছে সূত্র, তারিখ, আপনি চেষ্টা করবেন এই জিনিসটাকে এইভাবে দিয়ে দেওয়ার জন্য, টান দিয়ে দেওয়ার জন্য, এখানে যেরকম ডট ডটের মতো আছে, ঠিক আছে? দেখেন কত কত অল্প কথা, এখানে 6টা আছে, আপনি 4-5টা
মনে থাকলে হবে। এত অল্প কথা বাট এত সুন্দর হবে, আপনি নিজেই নাম্বার দিবেন। দেখেন এখানে আমি কিভাবে উপস্থাপন করেছি। আপনার নির্দেশক্রমে আলোচ্য পত্রটির প্রয়োজনীয় সংশোধনের নিমিত্ত উপস্থাপন করা হলো, পরবর্তীতে সংশোধিত পত্রটি পুনরায় উপস্থিত হবে। মানে আপনার ঠেকা নাই তো, উনি নির্দেশ দিয়েছে, আপনি এটা উপস্থাপন করেছেন, সে আবার কারেকশন দিবে, আপনি আবার দিবেন, এক লাইনে কথা শেষ। সো এই যে এক কাগজের ভিতরে কেমনে এক পার্টের ভিতরে এই এই পার্টটাকে শেষ করতে পারবেন না? অবশ্যই পারবেন। বাসায় বসে একটু প্র্যাকটিস করতে হবে যে কিভাবে আমি এটাকে শেষ করব। ঠিক আছে? আর বাকি দুই পার্ট, এই জিনিসগুলো যারা প্র্যাকটিস করে নাই ভাই, সত্যি কথা লেটারে ভুল করবে। সত্যি কথা যে খসড়া যদি আসে, যারা ফ্রেশার আছে, যারা নতুন আছে, যারা এই ব্যাপারে আইডিয়া নাই, তারা 100% এই জিনিসগুলো ভুল করবে। আর আপনারা যারা এই জিনিসগুলো এখন জেনে নিচ্ছেন, আপনাদের জন্য এখনকার রিটেনের জন্য তো ভালো হবেই। সবচেয়ে বেশি আজকের আমি যে ক্লাসগুলো নিয়েছি, আপনারা সবচেয়ে বেশি বেনিফিটেড হবেন বাংলাদেশ ব্যাংক অফিসার, বাংলাদেশ ব্যাংক এডির এক্সাম। অন্যগুলোতে তো হবেনি। সো ওইগুলো হচ্ছে সবচেয়ে বেশি কঠিন, সেখানে যদি আপনি বেনিফিটেড হন, তাহলে সিনিয়র অফিসার, অফিসারও তো অবশ্যই ইয়ে হবেন। ঠিক আছে? আমি বলবো যে আপনি যদি পেছনে তাকান, যে আমরা যখন কোর্স করার আগে শুরু করেছিলাম, আপনারা অনেক কিছুই জানেন, বাট অনেক কিছুই দেখবেন যে এই জিনিসগুলো মানে ব্যাপারগুলো মানে এভেলেবল না। ঠিক আছে? এভেলেবল না। সো এই ব্যাপারগুলো আপনাকে মাথায় রাখতে হবে, যে এই যে কাগজ মেনটেন করে এভাবে যদি দেন, ভালো মার্ক পাবেন। ওকে, সো এই এই জিনিসটা এভাবে করবেন, করে এভাবে উপস্থাপন করবেন। তারপর দেখেন কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি কার্যক্রমের আওতায় নতুন আর কি কি খাত যুক্ত হতে পারে সেই বিষয়ে প্রস্তাব প্রণয়নের জন্য আপনাকে দায়িত্ব দেওয়া হলো। এই বিষয়ে একটি প্রস্তাব তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একটি প্রস্তাবনা পত্র লিখুন। দেখেন, প্রস্তাবনা পত্র, প্রস্তাবনা পত্র, তার মানে এটা কিন্তু এখানে কিন্তু খসড়ার কথা বলা নেই, এখানে কিন্তু খসড়ার কথা বলা নেই। অলরেডি আপনাকে কি করেছে, বলেছে যে আপনাকে দায়িত্ব অলরেডি দিয়ে দিয়েছে, আপনি এখন একটা প্রস্তাবনা পত্র করবেন। তার মানে এখানে একটা সূত্র দিবেন, এখানে একটা তারিখ দিবেন, তারপরে কর্তৃপক্ষ বরাবর উপস্থাপন করবেন। এই যে মহোদয় আপনার নির্দেশক্রমে নিম্ন উপস্থাপন করা হলো, গৃহীত হলে কার্যব্যবস্থা গ্রহণ করা যেতে পারে, সাইন দিবেন, সাইন দিয়ে প্রস্তাবনা সমূহ। এখন কেউ বলতে পারেন যে আমি হচ্ছে এই জিনিসটাকে এইখানে দিতে চাই, তাতে কি হবে কিনা? হবে। আমার মনে হয় যে আমি যদি এটাকে এডিট করতাম, তাহলে আমি এটাকে এইখানে দিয়ে দিতাম, প্রস্তাবনাটাকে আমি মাঝখানে দিতাম, প্রস্তাবনাটাকে দিয়ে তারপর নিচে সাইন দিতাম। বাট কেউ যদি এইভাবে দেন, কোনো প্রবলেম নেই। বাট যদি বলেন যে বেটার কোনটা, দুইটার মাঝে কোনটা চুজ করব, আমি বলবো যে এই জিনিসটাকে এখানে না দিয়ে প্রস্তাবনার নিচে দেন, এইখানে দেন। আশা করি আপনারা এই মানে ক্লাস থেকে এই ব্যাপারগুলো নোট করে বা মাথায় রাখবেন। ঠিক আছে? পরবর্তীতে পিডিএফ ফাইল দেখার সময় এই ব্যাপারগুলো কিন্তু বুঝতে পারবেন। আর যারা শুধুমাত্র পিডিএফ দেখে দেখে পড়বেন, তারা কিন্তু এই ব্যাপারগুলো বুঝবেন না। তারা কিন্তু যে এখানে ফাঁকা রাখবেন, আমি কিন্তু বলি নাই এখানে ফাঁকা রাখবেন, এখানে কিন্তু স্মারক হবে, এখানে কিন্তু তারিখ হবে। তারপরে দেখেন, ধরুন আপনি একজন ব্যাংক কর্মকর্তা, আপনার শাখা প্রদানের নির্দেশক্রমে গ্রাহক অধিকার সংরক্ষণে বাংলা ভাষায় ব্যাংকিং এর সুবিধাসমূহ তুলে ধরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট একটা আবেদনপত্র রচনা করেন। সেম কথা, কোনো খসড়া না, সূত্র দিব, তারিখ দিব, মহাব্যবস্থাপক গ্রাহক অধিকার সংরক্ষণে ব্যাংকিং প্রসঙ্গে এই যে মহোদয় আপনার নির্দেশক্রমে সংরক্ষণে বাংলা ভাষায় সুবিধাসমূহ উপস্থাপন করে নিম্নে উপস্থাপন করছে, গৃহীত হলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। এখানে আপনি এটা দিতে পারেন, দিয়ে নিচে দিতে পারেন, দেয়া যায়, কোনো প্রবলেম নাই। আবার আপনি যদি চান যে এই সুবিধাসমূহ আমি মাঝখানে দিব, দিতে পারেন। ঠিক আছে? বাট যদি আপনার মনে হয় যে অতিরিক্ত লেখা হচ্ছে, একটা প্রতিবেদনের মতো করতেছেন, আমি বলবো যে পরের পার্টে রাখেন। আর যদি আপনার মনে হয় যে জাস্ট আমি 3-4টা প্রস্তাবনা দেব, দেন আপনি মাঝখানে দেন। বাট আপনাকে যে জিনিসটা করতে হবে, লুক কিন্তু সুন্দর করতে হবে। আপনি মনে করেন যে হিজিবিজি করে ফেলছেন, বেড়াছেড়া অবস্থা, সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু মার্ক ওইভাবে আসবে না। তারপর দেখেন, হাউজিং খাতের ঋণকে আরো জনপ্রিয় করে তোলার জন্য আপনাকে দায়িত্ব দেওয়া হলো রিহ্যাব ও হাউজিং ফিনান্স কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগে আপনি কি কি কৌশল অবলম্বন করবেন তা জানিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একটি পত্র লেখেন। দেখেন, এটাও কিন্তু খসড়া বলে নাই, এটাকে কি বলছে, কি কি কৌশল অবলম্বন করবেন। দেখেন আমি কি করেছি, অ্যাজ ইউজাল মহোদয় টহোদয় লিখে প্রস্তাবনা দিয়েছি, অ্যাজ ইউজাল আগের প্যাটার্ন গুলোর মতো। তো তারপর দেখেন, মনে করুন আপনি একটি তফসিলি ব্যাংকের অফিসার পদে কর্মরত আছেন। বাংলাদেশ সরকারের বর্তমান মুদ্রানীতির পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষের আদেশক্রমে আপনার ব্যাংকে করণীয় নির্ধারণ করে বিভিন্ন শাখা প্রদানের প্রেরণের জন্য একটি খসড়া প্রস্তুত করেন। কেউ কি বলতে পারেন এটা কয়টা পার্ট হবে?
স্যার এটা দুইটা পার্ট হবে। কি কি পার্ট হবে? স্যার একজন কর্তৃপক্ষকে লিখতে হবে, আর হচ্ছে কর্তৃপক্ষ যে দায়িত্বটা দিয়েছিল সেই দায়িত্বটা পরের পাঠা রাইট যাবে। রাইট রাইট। তো এইভাবে আপনারা হচ্ছে এই জিনিসটাকে করবেন। ওকে স্যার একটা ছোট্ট কোশ্চেন ছিল, আচ্ছা আমরা জি এই যে বলেন। কর্তৃপক্ষ আহ, যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসেবে কাকে অ্যাড্রেস করব আর মহাব্যবস্থাপক কোন প্রশাসন লেটার? বিভাগ এরকম দিয়ে দিবেন। আমি যেই অথরিটি গুলোকে দিছে না, আপনি যদি এগুলা দেখেন এগুলাই মানে একটু মাথায় রেখে এগুলাই কপি পেস্ট করে দেন, কোনো প্রবলেম নেই। স্যার আরেকটা কথা, যে কোন লেটার কার দায়িত্বে থাকে এটা একটু আমার কনফিউশন হয়ে যায়। আমি এখন আমার অ্যাড্রেসটাতে আপনি সিনিয়র সিনিয়র অফিসার অফিসার দেবো দিবেন, না সবগুলোতে সহকারী? সিনিয়র অফিসার দিবেন, অথবা সিনিয়র প্রিন্সিপাল অফিসার বা প্রিন্সিপাল অফিসার দিবেন, কোনো প্রবলেম নেই। ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে ওকে। আপনি যে প্রশ্নটা করেছিলেন আমি বলবো যে সিনিয়র প্রিন্সিপাল অফিসার দেন সবসময়, কোনো প্রবলেম নেই। সিনিয়র প্রিন্সিপাল অফিসারে কাজ করতে পারে। ঠিক আছে, যদি সিনিয়র অফিসার দিতে আপনার কাছে মনে হয় ঝামেলা হবে, দেন সিনিয়র অফিসার, সিনিয়র প্রিন্সিপাল অফিসার দেন। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। কারণ যিনি খাতা দেখতেছেন তিনি হচ্ছে বুঝতে পারবেন যে আপনি মানে মূল ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো তারপরে যে এজিএম ডিজিএম এগুলা না দিলেও চলবে, যদি দিতে চান দিয়েন আপনার যদি মন চায়। তারপরে এটা হচ্ছে খসড়া, খসড়াটাকে উপস্থাপন করবেন এইভাবে। ওকে, তারপরে দেখেন পরের যে প্রশ্নটা আছে, শেয়ার বাজার ও ব্যাংকিং ব্যবস্থার মধ্যে ভারসাম্যমূলক সম্পর্ক কাম্য, এই শিরোনামে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি প্রতিবেদন প্রস্তুত করুন। এরকম যদি বলে তো সেক্ষেত্রে আপনি কি করবেন? প্রথমে তারিখ দিতে হবে। আমি যে জিনিসটা বলেছিলাম, সবসময় যদি একটা কাগজ থাকে আপনার কাছে তাহলে তিনটা পার্ট করবেন। তিনটা পার্ট করে প্রথম পার্টে শুধুমাত্র যে সম্পাদককে যে কথাগুলো বলতে হয়, ফেসিলিটিস ফর্মালিটিস, এই ফর্মালিটিসটা করবেন। তারপরে পরের দুই পার্টে খাতার সেখানে হচ্ছে আপনার প্রতিবেদনটা উপস্থাপন করবেন। দেখেন এই যে ছোট একটা পার্ট, এই ছোট পার্টের ভিতরে কিভাবে আপনি উপস্থাপন করতেছেন। আপনার বহুল প্রকাশিত পত্রিকায় নিম্নোক্ত প্রতিবেদনটি প্রকাশের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছে। এখানে কোনো বেয়াদবি আছে? এখানে মানে কোনো বেয়াদবি নাই। খুব সুন্দর করে বলা হয়েছে যে আপনার বহুল প্রকাশিত পত্রিকায় নিম্নোক্ত প্রতিবেদনটি প্রকাশের জন্য বিনীত অনুরোধ করছে। তবে একটা কথা সব বেশি মানে প্রকাশিত হয়ে গেছে, পত্রিকার প্রকাশের জন্য আবেদন। আপনি যদি বলেন যে পত্রিকা একটি প্রতিবেদন প্রকাশের জন্য আবেদন, কোনো প্রবলেম নেই। নিবেদকের জায়গায় একটা সাইন দিতে হবে, সাইন দিয়ে আপনার নাম দিবেন। এবং বেশিরভাগ সময় দেখা যায় সাবেক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এই টার্মটা ইউজ করবেন। আপনি যদি অন্য বিশ্ববিদ্যালয়ের হন আমি বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয় এই টার্মটা ইউজ করার জন্য। ঠিক আছে, কারণ খাতা বেশিরভাগ দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার দেখে। তো তো উনি যদি ভুলে ভাবে যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, দেখা গেল যে একটু ফেভার হলে হতেও পারে, না হলে নাই। ঠিক আছে, তো দিতে পারেন। আবার কেউ যদি মনে করেন যে না দিব না, আমি আমার বিশ্ববিদ্যালয়ে দিব বা অন্য কোনো দিব, দেন, কোনো প্রবলেম নেই। এটা জাস্ট এমনি বলা, এটা মানে অন্য কোনো কিছুকে ছোট করা না। সো দেখেন পরবর্তীতে কি করা হলো, যে আমি প্রতিবেদনটা দিয়েছি, প্রতিবেদন এই এখানে কি হবে সেগুলো আপনার যে বাজারের বইতে দেয়া আছে, অথবা আপনারা শর্ট নোট পড়েন সেখান থেকে দিয়ে দিবেন, কারণ এই ব্যাপারগুলো আপডেট হয় প্রতিনিয়ত। ওকে, তারপর দেখেন আপনি বিদেশে উচ্চশিক্ষা ঋণ গ্রহণে আগ্রহী, এই সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য এবং ঋণ লাভের যৌক্তিকতা তুলে ধরে আপনার অফিস প্রধানের নিকট আবেদনপত্র লেখেন। এখানে সবচেয়ে বড় বিগ ফ্যাক্টর যেটা, আপনি ধরেন রাঙামাটিতে আছেন একজন সিনিয়র অফিসার হিসেবে, আপনি মহাব্যবস্থাপককে চিঠি দিচ্ছেন, সরাসরি কি দিতে পারেন? দিতে পারেন। একজন অফিসার হিসেবে জয়েন করে সিনিয়র অফিসারকে টপকায় আপনি কিন্তু প্রিন্সিপাল অফিসারের সাথে গিয়ে কথা বলতে পারেন না। আপনাকে কিন্তু প্রোটোকল মেনটেন করতে হবে, চেইন অফ কমান্ড মেনটেন করতে হবে। ঠিক আছে, সিনিয়রিটি মেনটেন করতে হবে। সেক্ষেত্রে আপনি কি বলবেন? যথাযথ কর্তৃপক্ষ। এই জিনিসটা কিন্তু ভালো করে দেখে নেন, মাধ্যম হচ্ছে যথাযথ কর্তৃপক্ষ। এই জিনিসটা ভালো করে দেখে নেন, মাধ্যম যথাযথ কর্তৃপক্ষ। ওকে, এই জিনিসটা দিতে হবে। উচ্চশিক্ষা ঋণ গ্রহণের জন্য আবেদন, স্যার, আপনার কথাবার্তা স্যার বলে। আর কোনো পত্রে কি মাধ্যম আসে, যে শুধু এই ক্ষেত্রে? এই ক্ষেত্রে মাধ্যম আসে, অন্যান্য ক্ষেত্রে অথবা আহ, আসে। ধরেন আপনি মনে করেন যে আহ, এই ক্ষেত্রে দেখেছি আমি, আমার আমার ইয়াতে দেখেছি, হয়তো বা থাকতে পারে, মানে সিচুয়েশন প্রেক্ষাপটে থাকতে পারে।
মানে ধরেন আপনি মাধ্যমটা হলো ভাইয়া, আমি আপনি যদি আমার সিনিয়র একজন কর্মকর্তা আছেন যে কোনো প্রতিষ্ঠানেই, যেমন আমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখন চাকরি করি, আমার প্রধান শিক্ষক আছেন আমার উপর কর্মকর্তা, কিন্তু আমি যদি এটিও কে কোনো চিঠি লিখতে চাই স্যারের কাছে, তাহলে আমাকে অবশ্যই মাধ্যম দিতে হবে, কারণ আমি ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে পারবো না। সেক্ষেত্রে মনে হয় মাধ্যম দিতে হয়, মানে আমার জি জি ঊর্ধ্বতন কেউ যদি থাকে এবং তার ঊর্ধ্বতন কারো কাছে যদি আমি যেতে চাই। না, ওইটা তো আছেই, পাশাপাশি হচ্ছে আপনি যে মাধ্যম যথাযথ কর্তৃপক্ষ লিখবেন, আপনি ধরেন আপনি একজন প্রাইমারি টিচার হিসেবে আছেন, আপনি যখন এটিও কে দিবেন, তখন এটা সরাসরি আপনাকে উনাকে সেন্ড করতে পারবেন না, উনাকেই অ্যাড্রেস করবেন, মাধ্যম যথাযথ কর্তৃপক্ষ লিখবেন, তখন হচ্ছে আপনার প্রধান শিক্ষককে আপনি দিবেন যে স্যার এটা আমি হচ্ছে উনাকে দিব, তখন আপনার স্যারে এটা দেখে অগ্রায়ণ করা হলো, জি জি, সেটাই বলছি, ঠিক হ্যাঁ। আছে, অগ্রায়ণ করা হলো বলে একটা সাইন দিবে, সাইন দিয়ে পাঠাই দিবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে মাধ্যম যথাযথ কর্তৃপক্ষ, যেটা হচ্ছে চেইন অফ কমান্ড। উনি যে জিনিসটা প্রশ্ন করেছেন সেটা হচ্ছে যে এটা কোন কোন প্রেক্ষাপটে হয়। তো প্রেক্ষাপট এইরকম প্রেক্ষাপটে হয় যেটা হচ্ছে যে আপনি যদি কোনো কিছু কাজ করেন, যে যে জিনিসটা উনি বললেন যে আপনি যদি আহ, কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষে দিতে চান, আর আপনার পোস্ট যদি হয় সেটা মানে ইমিডিয়েট নিচে না হয়, ইমিডিয়েট জুনিয়র না হন, মানে মাঝখানে আরো কোনো আরো পদ পদ পদবি থাকে, সেক্ষেত্রে আপনি মাধ্যম যথাযথ কর্তৃপক্ষ দিতে হবে। অথবা আচ্ছা, আপনি অন্য কোনো দপ্তরে বা অন্য কোনো জায়গায় একটা আবেদন করতেছেন বা কোনো কিছু করতেছেন, সেক্ষেত্রে আপনার মাধ্যম যথাযথ কর্তৃপক্ষ দিতে হবে। কারণ অফিস প্রধানকে আপনি না জানিয়ে, আপনার বসকে না জানিয়ে অন্য কোনো কোথাও আপনি কোনো কিছু চিঠি কোনো কিছু ইস্যু করতে পারেন না, ঠিক আছে, ওনাকে জানাতে হবে। ওকে, তো হ্যাঁ দেখেন। ভাইয়া, এখানে এই জি, যে আমাদের যে অফিস প্রধান যেটা বলা আছে আর কি, এটা এটা আসলে কে হবেন সেটা, আমি যেখানে কর্মরত আছি সেখানকার সেখানকার ম্যানেজারকেও কি অ্যাড্রেস করা যাবে? এখানে তো আপনি আপনি যদি অফিসে কর্মরত থাকেন সেক্ষেত্রে তো আপনি আহ, আহ, মাধ্যম যথাযথ কর্তৃপক্ষ বলার প্রয়োজন নাই, ওনাকে হচ্ছে অ্যাড্রেস করা বলতে মাধ্যম যথাযথ কর্তৃপক্ষ বলে দিলেই হয়, ঠিক আছে। আর এটা ডিপেন্ড করে, ধরেন একটা ছোট সাব জোনাল অফিস গুলোতে দেখা যায় যে প্রথম শ্রেণীর কর্মকর্তায় প্রধান হয়ে বসে থাকেন, ঠিক আছে। আপনারা যদি দেখেন পল্লী সঞ্চয় ব্যাংকের একজন শাখা প্রধান হয়ে যান একজন সিনিয়র অফিসার। তো এটা আসলে ডিপেন্ড করে। তো এটা বিগ ডিল না, এই ব্যাপারগুলো আমরা মোটামুটি করে এই ব্যাপারগুলো জেনে নিলাম। তারপরে দেখেন যে এখানে আছে যে লোন স্যাংশনের ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো সেম কথাবার্তা। আমি যে জিনিসটা আপনাকে করতে চাই সেটা হচ্ছে এখানে রেফারেন্স দিয়ে দিবেন, আর এখানে ডেট দিয়ে দিবেন। হ্যাঁ, ডেট দিয়ে এই সুন্দর করে একটা সাবজেক্ট দিবেন রিগার্ডিং লিখে, হ্যাঁ, এভাবে লিখে দিবেন, আর মাঝখানে পত্রকর্পটা খুব সুন্দর করে দিবেন। হ্যাঁ, এই জিনিসটাকে আপনাকে কিন্তু দেখতে হবে যে সিআইবি রিপোর্ট ইজ নট স্যাটিসফ্যাক্টরি, ল্যান্ড পেপারস, আমি সুন্দর করে দুইটা জাস্ট হচ্ছে আপনাকে দিয়েছি, কারণ দিয়েছি যে কি কারণে এটা লোনস অ্যাপ্লিকেশনটা আমরা স্যাংশন করতে পারিনি। তো এইভাবে যদি আপনি সুন্দর করে দিতে পারেন এবং আপনার সাইন দিতে হবে, তাহলে কিন্তু মোটামুটি ভাবে আপনার লেটার গুলো ভালো হবে। আর বাদ বাকি গুলো আপনারা দেখবেন সেম ভাবে কথাবার্তা বলা হয়েছে। এখানে কি করতে হবে, সাইন দিতে হবে, এখানে স্মারক দিতে হবে, স্মারক দেওয়া আছে। তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে করতে হবে, এখানে স্মারক দিতে হবে, এখানে ডেট দিতে হবে, এবং এই জিনিসগুলো কিন্তু কাজ করতে হবে। এখানে সাদা করে আছে, এই জিনিসটা নাই, আপনারা এই জিনিসগুলো দেখবেন এবং আপনারা নিজে নিজেও কিছু চেষ্টা করবেন, এই কিছু কিছু দেয়া আছে নিজে নিজে চেষ্টা করার জন্য। এবং পাশাপাশি যে জিনিসটা হচ্ছে ভাই কোথাও কোনো জীবন, ভাই সাইন দিলে কি প্রত্যেক জায়গায় নিয়ে ডেটটাও কি দিতে হবে তার তলে? আপনি যদি ডেট দিতে চান ভালো, ডেট যদি দিতে চান আর কি, আর যদি ডেট দিতে চান তাহলে আবেদন পত্রটা যেই তারিখে ইস্যু করেছেন সেই তারিখে দিবেন। আর যদি না দিই তাহলেও সমস্যা নাই? না দিলেও কোনো সমস্যা নেই, শুধু সাইন দিয়ে দিলেও হবে, ঠিক ঠিক আছে। এই হচ্ছে গিয়ে আজকের ক্লাস। আশা করি আপনাদের ক্লাসটি ভালো লেগেছে। আপনাদের যদি ক্লাস সংক্রান্ত কোনো ভাই প্রশ্ন একটা থাকে। প্রশ্ন ছিল ভাইয়া। জি বলেন। আচ্ছা ভাই, এতক্ষণ তো সবই দেখলাম, সবকিছু ঠিকঠাক মতো হলো। এখন আমরা যদি ফরম্যাটে যদি কোনো ক্রমে ভুল করি, এদিকে পত্র গল্পের মধ্যে আমার লেখাটাও ভালোভাবে আছে, সবকিছু ঠিক আছে, আমার যদি ফরম্যাটটা যদি কোনো কারণে ভুল হয়ে যায়, সেক্ষেত্রে কি একেবারে জিরো হয়ে যাবে নাকি জিরো কোনো হবে মার্ক না, পাওয়ার একেবারে কোনো সম্ভাবনা? কম নাম্বার পাবেন ফরম্যাট ভুল হলে। আসলে ব্যাপার হচ্ছে লেটারের ক্ষেত্রে দেখা যায় ধরেন হেডিংসটা 2 নাম্বার, স্মারকে 2 নাম্বার, এরকম করে করে টোটালটা হচ্ছে আপনাকে তারা একটা মার্ক নির্ধারণ করে দেয়, ঠিক আছে, যে কোথায় কত দিবে। তো ধরেন পত্রকর্মের মাঝে 5 নাম্বার বা 7 নাম্বার, তো ধরেন পত্রকর্ম আপনার ঠিকঠাক আছে, তখন 5 নাম্বার আপনি পাবেন, এরকম আর কি। আচ্ছা, আমি আমি একটা এক্সাম্পল যদি দেই, এই যে লাস্ট পিকেবি ক্যাশের একটা কোয়েশ্চেন ছিল যে
আমার একটা ইয়াদ ছিল যে আমার একটা ব্যক্তিগত লাইব্রেরির জন্য আমি কিছু বই অর্ডার করেছিলাম, কিন্তু এখন ওই বইগুলো আমার সবগুলো আসে না, একটু মানে ভিন্ন ভিন্ন বই আসছে। সেক্ষেত্রে আমাকে একটা অভিযোগ জানিয়ে একটা পত্র লিখতে বলছে। এখন এটা কি কোনো অফিসিয়াল পত্র হবে নাকি এটা অপ্রাতিষ্ঠানিক কোনো পত্র হবে? এটা আসলে আপনাকে 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 আপনি শব্দ ইউজ করেছেন আপনার ব্যক্তিগত বই কেনার জন্য, হ্যাঁ, তাহলে তো এটা ব্যক্তিগত পত্র। এটা কি আমার ব্যক্তিগত পত্র বলতে আমার ওই খাম টাম দিয়ে এটা লিখতে হবে নাকি না, ওই কোনো খামই দিবেন না, অভিযোগপত্র ব্যক্তিগত যেভাবে আমরা অফিসিয়াল আনঅফিসিয়াল কোনো খাম দিতে হবে না। আপনি কি লিখবেন, যে ধরেন যে কি লিখতে হয়, তারিখ লিখতে হয়, তারপরে যে জিনিসটা লিখতে হয় যে যাকে দিচ্ছেন ওইভাবে অ্যাজ ইউজুয়াল দিতে হবে আর কি। শুধুমাত্র বিষয়ের জায়গা হবে যে বই সংক্রান্ত অভিযোগ, ঠিক আছে? সো আপনার ভাউচার নং এত এর মাধ্যমে ক্রয়কৃত বইগুলোতে ত্রুটি দেখা দিয়েছে। সো এই ব্যাপারে পরবর্তী ব্যবস্থার জন্য আপনার দৃষ্টি আকর্ষণ করছি, এরকম কথাবার্তা বলে দিবেন। সেটা হইতে পারে সুয়েল লাইব্রেরি, মামুন লাইব্রেরি হতে পারে। বরাবর লিখে দিলেন যে ব্যবস্থাপক, অথবা এরকম কিছু একটা দিয়ে দিলেন, ঠিক আছে? ব্যবস্থাপক দেওয়াটা ভালো, ব্যবস্থাপক মামুন বুক হাউস বা ব্যবস্থাপক সুয়েল লাইব্রেরি, মানে বুক হাউস দিলে এই ব্যাপারগুলো একটু প্রফেশনাল মনে হয়। বই ঘর, ঠিক আছে, সাদিয়া বইঘর, নাদিয়া বইঘর, এরকম একটা দিয়ে দিলেন, ঠিক আছে? এই হচ্ছে এই কথা আর কি, কারণ যেহেতু ব্যক্তিগত বইয়ের কথা বলা হয়েছে। আর 12টা আপনারা ক্লাস করেছেন, আপনাদের যদি ক্লাস সংক্রান্ত কোনো বক্তব্য থাকে বা কোনো কিছু কথা থাকে আপনারা বলতে পারেন। হ্যাঁ ভাইয়া, জি ভাইয়া পিঙ্কি বলছিলাম। জি ভাইয়া আমাদের আপনার যে এক্সাম ব্যাচ সেটা কি আগামীতে আবার নতুন করে কোনো ব্যাচ শুরু হবে কিনা এই হ্যাঁ, বিষয়ে জানতে নতুন করে চাচ্ছিলাম। ব্যাচ শুরু হবে। আসলে আমি একটু হয়তো বা একটু সময় নিব, কারণ হচ্ছে আমি কিছু কাজ করতে যাচ্ছি। এই কাজ করে তারপরে আমি এক্সাম ব্যাচ বা এক্সক্লুসিভ রিটেন ব্যাচের পরবর্তী ব্যাচ এই ব্যাপারগুলো অ্যানাউন্স দিব। তবে সেক্ষেত্রে মনে হয় যে একটু ইয়া হবে। এই তো জি জি ভাইয়া, একটু হচ্ছে বাড়তি কথা বলি। এটা হচ্ছে যে ভাইয়া, আমি আপনার এই ক্লাসটা করেছিলাম, যেটা একবারে ফ্রি ক্লাস করেছিলেন আপনি। আমার সিনিয়র অফিসার রিটেন ছিল, তারপরও আমি আজকে পুরো ক্লাসটা করলাম। এটার কারণ একটাই যে আজকে আমাদের শেষ ক্লাস। তো ভাইয়া, যদি আগামীতে আমরা তো সবাই যার জব হয়ে যাবে যাবে, আরো এমন হয়তো ক্যান্ডিডেট থেকে যাব যাদের হবে না, কোনো মুহূর্তে যদি প্রয়োজন পড়ে বিশেষ কোনো ছোটখাটো ক্লাস বা তা তো অবশ্যই, মোটিভেশনাল কিছু অবশ্যই। কথা জি জি যদি মানে অবশ্যই, আমাদের আমি পাশে থাকেন আর কি, জি এক কথায় জি অবশ্যই খুব ভালো লাগবে। আর ভাই, আমি নিজের কিছু অনুভূতি শেয়ার করি জি খুব অল্পতে, যে অনেক উপকৃত হয়েছি। আর এই ক্লাসগুলো আমি যদি আরো আগে পেতাম, হয়তো আমি বেকারত্ব থেকে মুক্তি পেয়ে যেতাম, কারণ অনেকগুলো আমার রিটেন খুব মানে খারাপ আসছে। তো ভাই দোয়া করবেন। অবশ্যই আপনার অবশ্যই। ক্লাস করে আমার মানে চমৎকার লেগেছে। আমি এখানে বিভিন্ন বেশ ভালো ভালো প্রতিষ্ঠানে, একটা প্রতিষ্ঠানে ক্লাসও করেছিলাম। কাউকে আমি ছোট করছি না, কিন্তু ভাইয়া আপনার শিক্ষক, আপনি মানে প্রপার একটা মেন্টর। অনেক দোয়া আপনার জন্য, আর আপনিও আমাদের পাশে থাকবেন তো অবশ্যই, আর আমাদের জন্য অনেক দোয়া করবেন। অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ। জি আচ্ছা পালস ভাইয়া, থ্যাংক আমি পর্ষিয়া, একটা কথা বলতে চাই। জি বলো। আচ্ছা ভাইয়া, আলহামদুলিল্লাহ যেটা হয়েছে আমার জন্য, গত 6-7টা প্রিলি হয়েছে, সবগুলোতেই আমি সামহাও টিকে গিয়েছিলাম এবং রিটেন পরীক্ষাও দিয়েছি। কিন্তু আপনার ক্লাসগুলো করে এখন যেটা মনে হচ্ছে, সবগুলোতেই সামহাও বেশ ভালো ধরনের ভুল করে আসছে। এখন এই আমি দেখেছি সবগুলোতেই মোটামুটি ভুল ছিল। মোটামুটি ভুল থাকলে তো আমি মনে হচ্ছে যে আর ওই মার্ক পাবো না, পাস মার্কের মতো আসবে না, 110 বা এরকম আসবে না। তো এটাই আর কি, একটা জাস্ট অনুভূতি শেয়ার করলাম। তো এটার আচ্ছা জন্য আবার একটু দুঃখ সামনে লাগছে যে সামনে আমি ভালো বেশ করবেন আশা করি, দোয়া করি আপনার জন্য, আপনাদের সবার জন্য দোয়া করি। সত্যি কথা বলতে কি, যে যখন সবাই আর জি ইরিলেভেন্ট কোশ্চেন করব। জি জি যেটা ভাইয়া। বলছিলেন শেষ শেষ করলে ভালো হতো। আচ্ছা জি আমাদের আমাদের যে জিনিসটা হয়, যে আমার সত্যি কথা পার্সোনালি কেউ যখন আমাকে মেসেজ করে যে আমার 6 মাস আছে বয়স নাই, আমার এত খারাপ লাগে।
মানে প্রচন্ড রকম খারাপ লাগে যে কারো যদি বয়স না থাকে বা সে কয়েকটা জায়গায় হয়েছে, যেরকম পিঙ্কি একটু আগে বলেছিলেন যে কয়েকটাতে রিটেন দিয়েছেন, হয় না, খুব খুব কষ্ট লাগে। মানে মানে আপনি যেরকম ফিল করেন কষ্টটা আমিও ফিল করি। মানে সত্যি সত্যি কথা যেটা, এটা হয়তো বা অনেকের অনেক রকম মনে হতে পারে যে আরে এটা কথার কথা, বাট আসলেই খারাপ লাগে, খুবই খারাপ লাগে এই জিনিসটা। তারপরেও আপনারা সামনে ভালো করবেন, আপনারা এত লেগে ভাই, আছেন এটার আর এত। পার্সপেক্টিভে আমি একটু কথা বলি। জি জি এটার পার্সপেক্টিভে আমি হ্যাঁ, এটার পার্সপেক্টিভে আমি একটু কথা বলি। আপনি যে এখন কথাটা বললেন, আহ এইরকম একটা কথা আমি বলেছিলাম আপনাকে যে ভাইয়া আমার এরকম, যে আপনি যে এটা এইভাবে যে ফিল করছেন বা এইভাবে যে ফিল করেন, এটা তো আমি সেদিনই আপনাকে আমি বলেছিলাম যে ভাইয়া আপনার জন্য দোয়া আসলে মানে করতে হবে না, দোয়া দোয়া মন থেকে এমনিতে চলে আসবে। যে আপনি আমাকে ওই সেদিন যে কথাটা বলেছিলেন, যে আমি আপনাকে বললাম যে ভাইয়া আমার তো আর বেশি সময় নেই, যে এখানে হতাশ হয়ে যাচ্ছে বা এমন, সেদিনের সেই কথাগুলো আসলে অনেক ইন্সপায়ারিং ছিল ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ ভাইয়া, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। আসলে কথা বলতে চাইলে তো অনেক কথা বলা যায়। আমি একটু 1.5 মিনিট সময় নিব, বেশি না। কথা বলতে চাইলে অনেক কথা বলা যায়। আমি শুধু শর্টকাটে একটা কথা বলতে চাই ভাইয়া। আমি আমার মানে আমি চাকরি জীবনের পরীক্ষায় শুরু করছি আমার এজ যখন 28 বছর 6 মাস বা 28 বছর প্লাস, কারণ আমি টিউশনি জগতে জড়িত ছিলাম। তো যাই হোক, তারপরেও আল্লাহ পাকের অশেষ রহমতে আমি প্রায় 17টা রিটার্ন দিয়েছি ব্যাংকে। হ্যাঁ, তো 17টার মধ্যে 14টারই রেজাল্ট হয়ে গেছে এবং 14টাতেই ফেল। আর বাকি যে 3টার রেজাল্ট আমার পেন্ডিং আছে, সেই 3টার বাংলাদেশ ব্যাংকের এডি রেজাল্টটা পেন্ডিং আছে, আর সিনিয়র অফিসার 2019-এর রেজাল্টটা পেন্ডিং আছে। 18টাও ফেল। আচ্ছা, এখন ওটা বিষয় না। আমি আসলে ভাইয়া শেষ সময় আমার আশাটা ছেড়ে দিয়েছি, কারণ আমার আর চাকরির বয়স হচ্ছে মাত্র 23 দিন। হয়তোবা নতুন করে আবেদন করতে পারবো না। তো আমি মাঝখানে আশা ছেড়ে দিয়েছিলাম ভাইয়া। তো আপনার সাথে মাঝখানে আমি কথা বলেছিলাম, আমি আপনার যে ক্লাসগুলো করছি আমি আশা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু ভাইয়া আমি এখন পর্যন্ত একদম 99% কনফিডেন্ট ইনশাআল্লাহ। আমি যতটুকু প্রস্তুতি এখন নিজে থেকে নিতে পারছি, আমি এখনো যতটুকু আবেদন করা আছে 2020 সাল ভিত্তিক আবেদন বলেন বা অফিসার 18টাও টিকছি, 19টাও টিকছি। তো সব মিলে আমার বিশ্বাস যে যতটুকু এজ আছে আমার আর চাকরি আবেদনের দরকার নাই। আমি যতটুকু অর্জন করছি ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয় আপনার এই নির্দেশনায়, আমি একটা জব ইনশাআল্লাহ ম্যানেজ করতে পারবো। এটাই আমার এখন আশা। আর ওই একটা আপু বললো, আপনি আসলে সত্যি একজন বেস্ট মেন্টর। মাঝখানে আপনার সাথে আমি পার্সোনালি একটু কথা বলছিলাম যে ভাই আমার আব্বা অসুস্থ, আমার আব্বা 4টা হার্ট অ্যাটাক করছেন, আব্বাকে নিয়ে একটু দৌড়াদৌড়ি করতে হয়েছে। আমার বাচ্চা অসুস্থ ছিল, চাকরির একটা ব্যাপার থাকে, বিভিন্ন কারণে আমি আপনার এই সকল ক্লাসগুলো করতে পারিনি ভাইয়া। তো তারপরে যতটুকু করছি, উপকার যতটুকু পাইছি আপনার জন্য। সত্যি যে একটু আগে একটা ভাই বললেন, আসলে দোয়া মুখ দিয়ে বলতে হয় না, আপনার জন্য দোয়া অটোমেটিক চলে আসে। হ্যাঁ, তো আপনার জন্য তো শুভকামনা থাকলোই, আপনি যেন অনেক বড় হন, আপনার মাধ্যমে যেন মানুষ আরো উপকৃত হয়, আর আমরাও যেন আপনার এই উপকারটা নিয়ে সত্যি আমাদেরকে মেলে ধরতে পারি। এই দোয়াটা আমাদের জন্য করবেন ভাইয়া, আমার জন্য দোয়া রাখবেন, সবার জন্য দোয়া রাখবেন। ভাই আমি একটা কমেন্ট করতে চাই। জি জি শিওর। আমাদের লাস্ট ক্লাস আদৌ আপনার সাথে কথা হবে কিনা জানি না, তবে আপনি আমাদেরকে অনেক ভালো গাইড করছেন। মানে বলতে পারেন মানে অর্জুনের রথের সারথি যেমন শ্রীকৃষ্ণ ছিল, আমাদের রথের সারথি আপনি। অনেক ভালো মানে পরামর্শ পেয়েছি আপনার কাছ থেকে, আর ভবিষ্যতে কাজে লাগানোর চেষ্টা করবো আপনার পরামর্শ। অনেক 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 বেশি ধন্যবাদ। জি, আপনার জন্য শুভকামনা রইল, সবার জন্য শুভকামনা। ভাইয়া তাহলে তো আমাদের আজকে শেষ হয়ে যাচ্ছে, তো আমাদের জন্য ভাইয়া দোয়া করবেন। আর আল্লাহ যেন তাড়াতাড়ি আল্লাহর রহমতে আমরা আমাদের যেরকম চাই আর কি সেরকম আল্লাহ যেন তেমন ভালো একটি জব দিয়ে দেয়। তো ভাইয়া তাহলে আজকে ভাইয়া আমি আর হয়তো সরাসরি এইভাবে আমাদের ক্লাসে কথা হবে কিনা ভাইয়া সেটাও জানি না, কিন্তু আপনার সাথে আমার প্রথম যেদিন আপনার আপনার সম্ভবত আপনার গ্রুপে আমি এসেছিলাম, এবং গ্রুপ থেকে আপনার কিছু মানে আপনি কিছু শিট দিছিলেন, সেটা আমার খুবই ভালো লাগছিল। তারপরে আমি আপনার এখানে সদস্য হয়েছিলাম। আমি জানতামও না আপনি আসলে কোন পদে আছেন, এই আজকে জানলাম যে আপনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরই তো মনে হয় নাকি? হ্যাঁ, আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে আছি। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। হ্যাঁ ভাইয়া, আমি এটাও জানতাম না ভাইয়া। আচ্ছা আচ্ছা। তো ভাইয়া মানে এইটা আমার বিশ্বাস হয়েছিলাম, কিন্তু এর আগে অনলাইনে কখনোই কারো মানে অনেক দেখছি, কিন্তু কখনোই আমি ক্লাস করি না, কারণ অনেকের কাছে শুনি যে ওই 2 দিন ক্লাস নিয়ে আর তারপর ঠিক মতন ক্লাস নেয় না, কিংবা তাদের বিহেভটা পরবর্তীতে ভালো হয় না।
কিন্তু আমি এই জন্য কখনোই করিনি, কিন্তু আমার কি যেন মনে হয়েছিল, মানে একদম মানে এটা একদম মানে ফিল হয়েছিল আমার মনের মধ্যে যে না, এখানে আমি হয়তো ভালো কিছু পাবো ইনশাল্লাহ। তো ভাইয়া আল্লাহর রহমতে আল্লাহ মানে আমাকে নিরাশ করেনি। আর আপনার যেভাবে আমাদের সাথে একদম মানে বড় ভাইয়ের মতন যেভাবে আমাদের গাইড করেছেন, শিক্ষকের মতন, সেটা আসলে ভাইয়া বলে বোঝাতে পারবো না। জি, থ্যাংক ইউ সো মাচ। আমি নিজেও বিব্রত ছিলাম শুরুর দিকে, কারণ অনলাইনে অনেকেই হচ্ছে নেগেটিভ এক্সপিরিয়েন্সের শিকার হয়। ঠিক আছে, যে প্রথমে খুব এনার্জি নিয়ে জোস এনার্জি নিয়ে ক্লাস হয়, বাট পরবর্তীতে আস্তে আস্তে মানে হয়ে যায় আর কি। সবাই না, মানে অনেক জায়গায় এরকম হয়। সো ম্যাক্সিমাম শুনছি আর কি আগে। যাই হোক, আমি ফেসবুকে শশাঙ্ক রিডেম্পশনের এই ছবিটা দেখেই কোথাও আজকে কিছু দিছে, তাড়াতাড়ি ঢুকি, ওই ছবিটাতে ক্লিক করে যা পাইতাম পড়ে নিতাম। কিন্তু আমি আপনাকে চিনতাম না, মানে কোনোভাবেই চিনতাম না। তো বেশ কয়েকদিন, প্রায় 3-4 মাস ফলো করার পর বিশ্বাস হয়ে গেছে। তো আচ্ছা, লোকটার নাম কি, নামটা প্রথমে খেয়াল করতাম না, ছবিটা খেয়াল করতাম। আচ্ছা, পরে দেখলাম যে বিশাল অবস্থা, মানে সামহাও আপনার তথ্যগুলো খুবই ভালো, এবং সবাই তো বলেই দিচ্ছিল, আমি আর কি বলে, সবার কথাই আমার কথা। আপনাদের সবার কথা শুনে আমার খুব ভালো লাগলো। আপনাদের জন্য অনেক দোয়া রইলো। আর আপনারা যদি কারো যদি কোনো প্রবলেম হয়, নির্দ্বিধায় আমাকে ইনবক্স করবেন। বরং আপনাদের সাথে কানেক্টেড থাকতে পারলে, আপনাদের সাথে কথা বলতে পারলে আমার খুবই ভালো লাগবে। ঠিক আছে, একদিন এক মুহূর্তে আপনাদের সাথে ক্লাসটা শুরু হয়েছিল, আজকে একটা মুহূর্ত, সেখানে ক্লাসটা শেষ হয়ে যাচ্ছে। আমার সবসময় মাথায় বাসতো যে শুরু করেছি, আপনারা বিশ্বাস করেছেন, সেই জিনিসটা ধরে রাখতে হবে, চেষ্টা করতে হবে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। এই কথাটা বলতে পারতেছি না যে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে কথা হবে, বাট এটা বলতেছি যে পরবর্তী যে কোনো সময় পরবর্তী যে কোনো টপিক নিয়ে আপনাদের সাথে ব্যক্তিগতভাবে কথা হবে। সবাইকে ধন্যবাদ। সবার জন্য অনেক 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 প্রার্থনা, শুভকামনা। আমার জন্য সবাই দোয়া করবেন। সামনের বছর যেন আপনাদের জবের খবরটা শুনি, বা দ্রুত আপনাদের জবের খবরটা শুনি, এই দোয়া রাখি। সবাইকে শুভরাত্রি। ধন্যবাদ।